ওইটাই হলো এই পরে তোমার বিভিন্ন ধরনের পাবলিকেশন রিসার্চ যেগুলো আছে ওইগুলো নিয়ে আলোচনা হতে পারে। কারণ যে কোনো পাবলিকেশনই কি করে, কোনো একটা প্রবলেম আইডেন্টিফিকেশন করে এবং ওই প্রবলেমটার একটা সলিউশন দিতে চেষ্টা করে। ঠিক আছে? তো এই জিনিসটাই আসলে যে বায়োমেডিকেল ইনস্ট্রুমেন্টেশনে এই কাজটাই করা হয়, যে কোনো একটা বডি সিগন্যালকে কিভাবে আমরা এক্সট্রাক্ট করতে পারি ওইটা এখানে দেখানো হয়। তো কন্টেন্টস গুলা যদি আমরা দেখি, এটার কন্টেন্টস এর মধ্যে আচ্ছা, প্রথম টপিকটা খেয়াল করো, এখানে পার্ট ওয়ান আছে, এই পার্ট ওয়ান গুলো আমি দেখি যে মেজারিং রেকর্ডিং এন্ড মনিটরিং ইনস্ট্রুমেন্টস। ঠিক আছে? তার মানে আমরা যে আমাদের এই বডি সিগন্যাল গুলো আছে এগুলাকে আমরা কিভাবে রেকর্ড করতে পারি, মেজার করতে পারি, মনিটর করতে পারি, এই তিনটা টপিক এখানে আলোচনা হবে পার্ট ওয়ান এর মধ্যে। যদি এটা তোমাদের আসলে টোটাল বায়োমেডিকেল সিলেবাসটাই, কিন্তু এই আলটিমেটলি এই বিষয়গুলো তোমাদেরকে জেনে তারপরে আগাতে হবে। যেহেতু আমি থিওরি কোর্স নিচ্ছি না, এর জন্য আমাকে এগুলা একটু দেখা নিতে হবে তোমাদেরকে, যাতে করে আমি কোনো একটা টপিক শুরু করলে তোমরা ক্যাচ করতে পারো আসলে এটা কেন পড়াচ্ছি। তারপরে এই ইনস্ট্রুমেন্টেশনের মধ্যে তোমাদেরকে কিছু জিনিস পড়তে হবে, যেমন অ্যানাটমি এন্ড ফিজিওলজি। অ্যানাটমি মানে কি তোমরা জানো, যে কোনো একটা অর্গান, যেমন ধরো হার্ট, হার্টটা আসলে কিভাবে গঠিত, ওটার মধ্যে কি কি পার্ট আছে, ওটার মধ্যে কি কি মানে হার্টের মধ্যে কি কি মানে কয়টা চেম্বারে ভাগ করা যায় হার্টকে, তারপরে ওটার নামগুলা কি কি, এইসব বিষয়ে একটু জানতে হবে। হ্যাঁ, তারপরে এটার ফিজিওলজি জানতে হবে, যে আসলে এটা কিভাবে কাজ করে, ওয়ার্কিং প্রিন্সিপালটা কি। হ্যাঁ, এই দুইটা টপিক অনেক ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে সোর্সেস অফ বায়োমেডিকেল সিগন্যাল 1.3, মানে আমাদের বডিতে কত ধরনের সিগন্যাল আছে, কোথায় কোথায় থেকে এই যে আমি প্রথমে বলেছিলাম ইইজি সিগন্যাল হচ্ছে ব্রেইনের সিগন্যাল, ইসিজি হচ্ছে হার্টের সিগন্যাল, ইএমজি হচ্ছে মাসেলের সিগন্যাল, ইওজি হচ্ছে চোখের সিগন্যাল। তো এরকম বিভিন্ন ধরনের সোর্স আছে আমাদের বায়োমেডিকেলের, আমাদের বডিতে, এইসব সম্পর্কে একটু পড়তে হবে। তারপরে বেসিক বেসিক মেডিকেল ইনস্ট্রুমেন্টেশন সিস্টেম, তার মানে মেডিকেল ইনস্ট্রুমেন্টেশন বলতে বেসিক যে একটা ব্লক ডায়াগ্রাম দিয়ে তোমাদেরকে দেখানো হবে যে আসলে এটার ভিতরে কি কি আছে, নর্মালি এটা কিভাবে আমরা একটা সিগন্যালকে এক্সট্রাক্ট করতে পারি, ওই ব্লক ডায়াগ্রাম থাকবে একটা বেসিক। তো এরকম কিছু টপিক আসবে। তারপরে আমরা একটু নিচের দিকে যাই, যে আমাদের বডি থেকে সিগন্যাল এক্সট্রাক্ট করার জন্য ইলেকট্রোড ইউজ করা হয়, ডাক্তাররা যে আমাদের ওই এক্সট্রা সারফেস ইলেকট্রোড বসায় বডি হার্টের মানে চেস্টের উপরে, তারপরে হাতে বা পায়ে এগুলো বসায়। তো এরকম ইলেকট্রোড গুলো সম্পর্কে একটু জানতে হবে, কত ধরনের ইলেকট্রোড আছে। তো এটা এত ডিটেলসে আমি যাব না, তোমাদের ওই আসলে আমি তো এখন কোর্স ওইভাবে ফিজিক্যালি নিতে পারছি না, ফিজিক্যালি নিলে তোমাদেরকে একটা ইসিজি সিগন্যাল ইসিজি সার্কিট তৈরি করে ওই সিগন্যালটা কিভাবে আসতেছে বডি থেকে ওইটা দেখাতাম অসিলোস্কোপে। কিন্তু এখন যেহেতু আমরা ওই যাচ্ছি না, তাই আমরা ইলেকট্রোড গুলো সম্পর্কে এত বেশি জানবো না, শুধু বেসিক ব্লক ডায়াগ্রামটা জানবো। হ্যাঁ, এটার নামগুলা কি কি হয়, ওইটার কনস্ট্রাকশন, যেমন ধরো ইসিজির জন্য এক ধরনের ইলেকট্রোড ইউজ হয়, এই যে এখানে দেওয়া আছে 2.4 এ, ইলেকট্রোডস ফর ইসিজি, ইলেকট্রোডস ফর ইইজি, ইলেকট্রোডস ফর ইএমজি। তার মানে এই তিনটেই হচ্ছে আসলে আমাদের মেইন সিগন্যাল বডিতে। তিনটা নিয়ে একটু বেসিক আলোচনা করব, বাকিগুলো তোমরা নিজেরাই বুঝতে পারবা। হ্যাঁ, তারপরে এখানে ইলেকট্রোডের যে কাজটা কি, ওটা কিভাবে আসলে বডি সিগন্যালটাকে একটা সার্কিটে পাস, কেমিক্যাল সিগন্যালটাকে কিভাবে ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তরিত করে, এগুলো একটু। ঠিক আছে? তারপরে ট্রান্সডিউসার সম্পর্কে একটু আলোচনা করা হবে, ট্রান্সডিউসারের যে বিভিন্ন ধরনের সেন্সর আছে ওইটা কিভাবে কাজ করে, ওই তোমাদের মেজার এন্ড মেজার এইগুলো, অপটিক্যাল ফাইবার সেন্সর, বায়োসেন্সর, স্মার্ট সেন্সর, পটেনশিওমেট্রিক ট্রান্সডিউসার, এগুলো সম্পর্কে, টেম্পারেচার সেন্সর, প্রেসার ট্রান্সডিউসার, এগুলো সম্পর্কে আলোচনা করা হবে। ঠিক আছে? তো এগুলা এত যাব না, আমি শুধুমাত্র বেসিক হয়তো কিছু জিনিস দেখাই চলে যাব। কারণ ল্যাবে তো জানো একটা সার্কিট থাকবে, ওই সার্কিটটার ওয়ার্কিং প্রিন্সিপাল থাকবে, আর ওই সার্কিটটা কিভাবে কাজ করে এটা জানতে হবে এই। তারপরে রেকর্ডিং সিস্টেমের মধ্যে এখানে এমপ্লিফায়ার, যে এখান থেকে শুরু হবে তোমাদের কোর্সটা, মানে এই ল্যাব গুলো আর কি, যে এমপ্লিফায়ার, যে প্রি এমপ্লিফায়ার থাকবে, তারপরে বিভিন্ন ধরনের নয়েজ সিগন্যালের সাথে অ্যাড হয়ে যায়, ওই নয়েজ গুলো আমরা কিভাবে রিমুভ করতে পারি এগুলো পড়ানো হবে। তারপরে বায়োমেডিক্যাল সিগন্যাল অ্যানালাইসিস টেকনিক, আমরা কিভাবে একটা সিগন্যালকে অ্যানালাইসিস করতে পারি এটা দেখানো হবে। তারপরে বিভিন্ন ধরনের এমপ্লিফায়ার, আর এগুলো দরকার নেই লাস্টের দিকে, এই 4.1 থেকে 4.6 মানে বেসিক যেগুলো আছে এগুলো জানতে পারলেই মোটামুটি আমাদের কভার হয়ে যাবে। তারপরে
বায়োমেডিকেল রেকর্ডারের মধ্যে ইলেকট্রোকার্ডিওগ্রাফ, তারপরে ভেক্টোকার্ডিওগ্রাফ, তারপরে এখানে ইলেকট্রোএনসেফালোগ্রাফ যেটা হচ্ছে ইজি, মানে ইএমজি, ইইজি, আর হচ্ছে ইসিজি, তিনটে মেন। তার সাথে পিপিজি সিগন্যাল একটা আছে, ফোর্থ মোড অফ সিগন্যাল। ওইটা হলো তোমরা জানো যে পালস অক্সিমিটার, এটা দিয়ে আমরা কি করি, আমাদের হার্ট রেটও বের করতে পারি, আমাদের অক্সিজেন স্যাচুরেশন বের করতে পারি দেখা যায় আর কি। আমরা তো আর বের করি না, মেশিনটা ওটা বলে দেয়। তার মানে ফিঙ্গারের মধ্যে আমরা যদি একটা মেশিনকে ধরি, ওইটা আমাদের হার্ট রেট বলছে, তার সাথে সাথে এই আমাদের যে এই হার্ট রেট প্লাস অক্সিজেন স্যাচুরেশন লেভেল, এই দুইটাই বলে দিচ্ছে। তো এইগুলো আমরা দেখবো। আমার এটা একটা তোমাদের আইআইডি তে আমি রিসার্চ করেছিলাম। এটা ছিল ডিজাইন অফ এ পালসিমিটার ফর মনিটরিং ক্রিটিক্যাল কনজেনিটাল হার্ট ডিজিজ যে থাকে বাচ্চাদের, সিএইচডি। হ্যাঁ, কনজেনিটাল হার্ট ডিজিজ মানে কিছু বাচ্চা থাকে যারা হার্টের প্রবলেম নিয়ে জন্মগ্রহণ করে। তো ওদেরকে আবার এই মানে ইমিডিয়েটলি যেটা হয় যে তাদের মানে মনে করো বাসায় বার্থ হচ্ছে, ওদের যদি এরকম প্রবলেম নিয়ে জন্মায় তাহলে দেখা যায় যে বাচ্চাটা সাস্টেন করতে পারে না। কনজেনিটাল হার্ট ডিজিজ নিয়ে যদি কোনো বাচ্চা জন্মায় তাহলে ওকে আইসিইউ তে রাখতে হয় বা এনআইসিইউ তে রাখতে হয়, কিন্তু ও সাস্টেন করতে পারে না। তো এর জন্য আবার একটা আমি রিসার্চটা যেটা করেছিলাম সেটা ছিল যে একটা সার্কিট ডিজাইন করা, যাতে করে ওই সার্কিটটা দিয়ে আমরা ওই মানে ইয়ে করতে পারবো, মানে কোনো বাচ্চা জন্মের পরে আমরা ওকে অবজারভেশনে রাখবো যে ওর হার্টে কোনো ধরনের মানে কোনো ধরনের অ্যাবনর্মালিটি আছে কিনা। তো বাচ্চাদের হার্ট রেট তো এমনিতে 120 থেকে 150-এর মানে অনেক বেশি থাকে, জানো এটা। তারপরে আস্তে আস্তে ম্যাচিউর হতে হতে হার্ট রেটটা 80-তে নেমে আসে। তো এখন এই হার্ট রেটটা কিভাবে একটা অপটিক্যাল সেন্স দিয়ে মেজার করা যায়, এইগুলো আমি দেখাবো একটা সার্কিট দিয়ে। পিপিজি যখন পড়াবো, ফটো প্লেথিসমোগ্রাফ সিগন্যাল, তখন আমরা এটা দেখবো। প্লেথিসমোগ্রাফ এক কথায় যদি বলা হয় হলো হলো যে ইওজি সিগন্যাল দিয়ে প্যারালাইসিস মানে পেশেন্টরা চোখ নাড়াবে এবং ওইভাবে তারা একটা হুইল চেয়ারকে মুভ করতে পারবে। ঠিক আছে, যেমন আমরা যদি দেখি যে প্যারালাইসিস পেশেন্টরা তো হাত পা কিছুই নাড়াতে পারে না, তো যদি ও চোখ নাড়ায় তাহলেই ডিসিশন নিতে পারবে যে কোন দিকে যাবে সে, বা কোনো একটা পানি চাচ্ছে বা কিছু একটা করছে। তো এটাও আমরা দেখবো, সার্কিটটাও দেখবো। আচ্ছা, তো এইভাবে আমরা আস্তে আস্তে আগাবো। তারপরে বিভিন্ন ধরনের এরিথমিয়া, হার্টের বিভিন্ন ধরনের প্রবলেম আছে, এগুলা সম্পর্কে জানবো। কার্ডিয়াক এরিথমিয়া কি কি আছে। এরিথমিয়া মানে হলো যে অ্যাবনর্মালিটি, এক কথায় যদি বলি অ্যাবনর্মালিটি, যে হার্টের যে সিগন্যালটা থাকে ওইটাতে নর্মাল সিগন্যাল ওইটার মতো যদি না আসে তাহলে বলা হয় যে এরিথমিয়া আছে। তারপরে এখানে হার্ট ইসিজি সিগন্যালের বিভিন্ন ধরনের কম্পোনেন্ট আছে। হ্যাঁ, এটা ইসিজি সিগন্যাল একটা নন স্টেশনারি সিগন্যাল। এটা কিন্তু কোনো স্টেশনারি সিগন্যাল না। স্টেশনারি মানে কি, যেমন ধরো একটা সাইন ওয়েভ কন্টিনিউয়াসলি একই রকম আসতেছে, কিন্তু ইসিজি সিগন্যালটা কিন্তু একবার দেখা যাচ্ছে হার্ট রেট একটা বিট আসলো, তারপর এটা একটু কম আসবে, এরকম হতেই পারে। তোমরা এটা নিজেরাও একটু অবজার্ভ করে দেখবা। একদিন মনে করো সকালবেলা থেকে রাত, সকালেও খাও নাই কিছু, রাতেও কিছু খেয়ে ঘুমাও নাই, তারপরে দেখা যাচ্ছে মোটামুটি ভাবে 12-14 ঘন্টা তোমার খাওয়াই পড়েনি। তো এই ক্ষেত্রে একটা প্রবলেম কি হয় যে তোমরা দেখবা যে হার্ট রেটের অ্যাবনর্মালিটি চলে আসে। কারণ তোমার হার্ট যেভাবে কাজ করে, কাজ করার জন্য তো ওর তো একটা এনার্জি দরকার, ওর তো খাবার দরকার। এক কথায় বলতে গেলে তোমরা যদি খাবার না খাও তাহলে কিন্তু হার্ট যে অপারেট করার জন্য, সিগন্যাল জেনারেট হওয়ার জন্য যে প্রসিডিউর গুলা, যে কারণগুলো, এটা পাবে না সে। ইলেকট্রোলাইটের কথা আমি বলছি। আমাদের বডিতে বিভিন্ন ধরনের ইলেকট্রোলাইট থাকে, যেমন ধরো এই সোডিয়াম ক্লোরাইড, তারপরে ম্যাগনেসিয়াম, এগুলা অনেক সময় মেজার করতে বলে। হ্যাঁ, ডাক্তার এরকম টেস্ট দেয়, ইলেকট্রোলাইট টেস্ট দেয়। তো এই যে ইলেকট্রোলাইট গুলা থাকে, এগুলা যদি বডিতে ঠিকভাবে না থাকে তাহলেই কিন্তু হার্টের প্রবলেম দেখা দেয়। হ্যাঁ, যেমন ধরো আমাদের ইলেকট্রোলাইট মানে কি, যেমন পজিটিভ নেগেটিভ পোলারিটি থাকে। সোডিয়াম হচ্ছে Na+, ক্লোরাইড হচ্ছে Cl-, এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের আয়ন। তো আমাদের বডিতেও এরকম ইলেকট্রোলাইট আছে। ইলেকট্রোলাইট হচ্ছে তোমার বিল্ডিং ব্লক। আমরা যদি বলি যে একটা ইসিজি সিগন্যাল যদি ভালো সুন্দর হতে হয় তাহলে এরকম প্রত্যেকটা ইলেকট্রোলাইটের একটা ব্যালেন্স থাকতে হবে। হ্যাঁ, প্রত্যেকটি ইলেকট্রোলাইট আসলে ইসিজি সিগন্যালের জন্য রেসপন্সিবল না, এক একটা ইলেকট্রোলাইটের এক এক কাজ। হ্যাঁ, যেমন ধরো আমরা যদি ইসিজি সিগন্যালের কথা বলি সেই ক্ষেত্রে যে আহ, তোমরা পটাশিয়ামটা এখানে বেশি ইফেক্ট করে। তো পটাশিয়ামের যদি ইমব্যালেন্স হয় তাহলে দেখবা যে হার্টের সমস্যা হচ্ছে। তারপরে এখানে ডাক্তাররা সোডিয়াম ক্লোরাইড বা লবণ কেন খেতে কম বলে, কারণ লবণ যদি বেশি খাও তাহলে দেখা যাবে যে সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে।
এখন সোডিয়াম ক্লোরাইডের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে কিন্তু তোমাদের ইলেকট্রোলাইটের ইমব্যালেন্স হচ্ছে, তখন হার্ট ঠিকভাবে অপারেট করতে পারে না। যাদের উচ্চ রক্তচাপ থাকে ওদের এরকম অনেক সমস্যা দেখা দেয়। তারপরে লবণ কিন্তু খুবই মারাত্মক একটা মানে সেন্সিটিভ একটা জিনিস, এবং এটা খাওয়ার সাথে সাথেই ব্রেনের মধ্যে এফেক্ট করে। তো বাচ্চাদেরকে যদি বেশি বেশি লবণ খাওয়ানো হয় ছোটবেলা থেকে, এটা কিন্তু বাচ্চারা রাগী হয়, তারপরে ওদের অনেক ধরনের সব প্রবলেম হতে পারে। এর জন্য দেখবা ছোট বাচ্চাদেরকে প্রথম দিকে লবণ একদমই দিতে বলে না, আস্তে আস্তে খাবারের সাথে লবণ দিতে বলে। ঠিক আছে? তো এরকম কিছু বিষয় থাকবে যে ইলেকট্রোলাইট গুলা কি কি থাকবে। তো ইলেকট্রোলাইটলি আমি তোমাদেরকে একটা ওই তোমাদের যে মানে প্রেজেন্টেশন গুলা থাকবে ওটা আসলে ইলেকট্রোলাইটের উপরেই থাকবে। হ্যাঁ, তো আমি পেপার গুলা তোমাদেরকে দিয়ে দিব, গ্রুপও করে দিব, তোমরা শুধু এটা প্রেজেন্ট করবে। যেটা হচ্ছে তোমাদের কিছু মার্কস থাকবে, তোমরা তো মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখেছো। তারপরে আমরা যদি যাই এই যে অক্সিমিটার 10 নম্বর টপিক দেখো এখানে আছে। আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। হ্যালো। স্যার একটু আচ্ছা, আজকে একটু কথা জি স্যার, বেশি শোনা বলবো যাচ্ছে। কারণ হ্যাঁ আজকে একটু বেসিক টপিকটা আসতেছে, তো এই জন্য একটু বেশি কথা মনে হচ্ছে, কিন্তু সিলেবাসটা এত কঠিন না। হ্যাঁ, আমি আবার একটু বলে নিই। একটা ইলেকট্রনিক সার্কিট দিয়ে আমরা বডি সিগন্যালকে এক্সট্রাক্ট করব, ওটার জন্য সার্কিটটা কেমন হবে, এর জন্য আমাদেরকে এরকম কিছু বিষয় জানতে হচ্ছে, আর কিছু না। তো অক্সিমিটার কি করে, এই যে অক্সিমেট্রি, এয়ার অক্সিমিটার আছে, পালস অক্সিমিটার আছে, স্কিন রিফ্লেক্টেন্স অক্সিমিটার আছে, তারপরে আচ্ছা যাই হোক। তো এখন আমাদের মেইনলি লাগবে হচ্ছে পালস অক্সিমিটারটা। হ্যাঁ, তা আমাদের ফটোপ্লেথিসমোগ্রাফ সিগন্যাল থেকে কিভাবে আমরা এই আহ, আমাদের হার্ট রেট এবং ওসিয়ান সিচুয়েশন জানতে পারি। তো এটার একটু বেসিক যদি বলি যে কিভাবে কাজ করে। তো ওই যে তোমরা যে পালস অক্সিমিটারটা অনেকে দেখেছো, অনেকের বাসায় আছে, এখন সচেতন যারা তারা কিনেই নিছে। তো এইখানে যেটা থাকে যে তোমার একটা রেড লাইট থাকে দেখবা। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে রেডই থাকে, গ্রিন লাইটও থাকতে পারে। তো আমাদের এই ব্লাডের মধ্যে কি থাকে, হিমোগ্লোবিন থাকে, তাই না? ব্লাডের মধ্যে হিমোগ্লোবিন থাকে, আর এই যে রেড লাইটটা দেওয়া হচ্ছে এটা রিফ্লেক্ট হয়ে, হিমোগ্লোবিনে রিফ্লেক্ট হয়ে ফেরত আসে, সেন্সরের মধ্যে যায়। ঠিক আছে? এখন যদি হিমোগ্লোবিনের এই চেঞ্জটা ওইরকম না হয়, তার মানে কি অক্সিজেন স্যাচুরেশনটা কম, তাই না? কারণ আমাদের বডিতে যদি অক্সিজেন ঠিকভাবে পাস না হয়, তখন কিন্তু এই হিমোগ্লোবিন কি প্রবলেম হবে, এটা তো বুঝতেই পারতেছো আশা করি, তাই না? তো এইভাবে কিন্তু ডিসিশনটা নেওয়া হয়, এবং সার্কিটটা যখন আমি দেখাবো তখন বুঝতে পারবা যে আসলে এটা কিভাবে কাজ করে। আর এখানে দুই ধরনের ওয়েভলেন্থ থাকে, একটা 660 আর একটা 940 ন্যানোমিটার। তো 660 ন্যানোমিটার, 940 হচ্ছে আইআর, আর 660 হচ্ছে তোমার রেড লাইট। তো এখন এই এই যে ইয়াগুলো আছে, এই দুইটা লাইটের কম্বিনেশনে আসলে কি করা হচ্ছে, ওই হার্ট রেট এবং অক্সিজেন স্যাচুরেশন বের করা হচ্ছে। আচ্ছা, তারপরে এখানে আল্ট্রাসোনিক সেন্সর, মানে এখানে ব্লাড ফ্লো মিটার আছে, এগুলো দরকার নাই। এইগুলো হচ্ছে একটু ডিপের পড়াশোনা, এই ইলেকট্রনিক্স কোনো সার্কিট নাই। তারপরে মোটামুটি ভাবে তোমাদের ওই সার্কিট গুলা শেষ হয়ে গেছে এই পর্যন্তই। এরপরে যে টপিক এটা হলো মডার্ন ইমেজিং সিস্টেম। এগুলা থিওরিতে পড়ানো হবে, এগুলা ল্যাব ক্লাসে আসলে এগুলো নাই, কারণ এক্স রে মেশিন তো আমরা ল্যাবে দেখাতে পারবো না। ঠিক আছে? এই ইলেকট্রনিক্স নাই আসলে এখানে ওই দেখানোর মতো, বা আমরা ল্যাবে এটা সচরাচর দেখানো হয় না। তবে এটার বেসিকটা আমরা অবশ্যই পড়বো ল্যাবে, যে এক্স রে মেশিন কিভাবে কাজ করে, এবং এক্স রে এটা কেন এক্স বলা হচ্ছে, ওয়াই কেন না, এগুলো সম্পর্কে কিছু বেসিক মানে কোশ্চেন হয়তো ভাইভাতেও আসতে পারে। এবং এটা কে আবিষ্কার করেছিল, এটার ইউনিট কি, এগুলা সম্পর্কে জাস্ট বেসিক কথাবার্তা, যেহেতু এটা নিয়ে কোনো ইলেকট্রনিক আমরা দেখাবো না। তারপরে এইখানে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং, এখানে তোমাদের এই বিষয়গুলো থাকবে। তারপরে আল্ট্রাসাউন্ড ইমেজিং, এগুলার বেসিক দেখানো হবে, আল্ট্রাসাউন্ড কিভাবে করা হয়। হ্যাঁ, এগুলার যে বেসিক সার্কিট কনফিগারেশন, ব্লক ডায়াগ্রাম, এগুলো থিওরিতে পড়ানো হবে। আচ্ছা, তারপরে থেরাপিউটিক ইকুইপমেন্টের মধ্যে আগের যে টপিকটা ছিল ওইটা ছিল তোমাদের বিভিন্ন ধরনের এক্স রে মেশিন, আলট্রাসোনোগ্রাম মেশিন, এগুলো মেশিনগুলো দিয়ে আমরা কিভাবে বিভিন্ন ধরনের ফল্ট দেখতে পারি। যেমন হাড় ভেঙে গেল, কি মনে করো কোনো থেরাপি দেওয়া হবে। হ্যাঁ, যেমন হার্টের কোনো ধরনের প্রবলেম হলো, তো হার্টে দেখবা যে একটা পেসমেকার বসিয়ে দেয়। তো পেসমেকার আসলে কি একটা থেরাপি দিচ্ছে, সে সে একটা নরমাল করে দিচ্ছে, এই কাজটাই করে পেসমেকার।
তারপরে এটা বিভিন্ন ধরনের পেসমেকার আছে, এটা হলো থিওরি ক্লাসে আলোচনা করাই হবে। কার্ডিয়াক পেসমেকার, তারপরে এক্সটার্নাল ইমপ্ল্যান্টেবল পেসমেকার যেটা হচ্ছে ভিতরে প্লেস করা হয়, হ্যাঁ এগুলার ব্যাটারি পাওয়ার, তারপরে হচ্ছে ব্লক ডায়াগ্রাম, সার্কিট ডায়াগ্রাম এগুলো দেখানো হবে। তো ল্যাবে তেমন একটা থাকবে না এগুলো। তারপরে কার্ডিয়াক ডিফিব্রিলেটর, ফিব্রিলেশন যখন হবে, যেমন কোনো কারণে মনে করো একজনের ফিব্রিলেশন হচ্ছে, তখন ডিফিব্রিলেটর ইউজ করা হয়। তারপরে এখানে সার্জারির ক্ষেত্রে এই সব হচ্ছে পুরোপুরি তোমার মেডিকেল টপিক, যেগুলাতে আমরা যাব না, ঠিক আছে। তাহলে সিলেবাসটা মোটামুটি তোমাদের তিনটা ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে পার্ট 1, পার্ট 1টা হচ্ছে মেজারিং, রেকর্ডিং এন্ড মনিটরিং সিস্টেম। তারপরে হচ্ছে এইটাই মেইনলি তোমাদের হচ্ছে থাকবে বায়োমেডিকেল ল্যাবে, কারণ আমাদের এই যে মেজারিং যে সার্কিট গুলো, রেকর্ডিং, তারপরে হচ্ছে কিভাবে আমরা রেকর্ড করতে পারি আর মনিটর করতে পারি ডিসপ্লেতে বা বলো কম্পিউটারে নিয়ে, বা প্রিন্ট করে কিভাবে পারি, ওই সার্কিট গুলাই হচ্ছে পার্ট 1টাই মেইনলি কভার করা হবে। আর পার্ট 2টা হচ্ছে এটা থিওরির একটা পার্ট, এটা এক্স রে, মডার্ন ইমেজিং সিস্টেম, আর এই যে এক্স রে, আলট্রাসোনোগ্রাম, হ্যাঁ এগুলো নিয়ে আলোচনা করা হবে। আর পার্ট 3টা হচ্ছে তোমার এখানে থেরাপিউটিক ইকুইপমেন্ট, এই যে কার্ডিয়াক পেসমেকার, তারপরে হচ্ছে তোমার বিভিন্ন ধরনের ডিফিব্রিলেটর, এগুলো নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের সিলেবাসটা। তো আমি প্রথম থেকে যদি আসি যে পার্ট 1-এ, তো এইটা হচ্ছে তোমাদের ফান্ডামেন্টালস অফ মেডিকেল ইনস্ট্রুমেন্টেশন, তারপরে ফিজিওলজিক্যাল ট্রান্সডিউসার, রেকর্ডিং সিস্টেম, মানে এই টপিক গুলো কভার করা হচ্ছে এখানে, ব্লাড ফ্লোমিটার, পালস অক্সিমিটার, এগুলো। আচ্ছা, তো আমি এখন এটা আপাতত ক্লোজ করি। এখন পর্যন্ত যা বললাম, কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। আর তোমরা একটু কষ্ট করে একটা খাতা কলম নিয়ে বসবা, কারণ আমি ল্যাবে নর্মালি যেটা চাই তোমরা যেন ক্লাসে রেসপন্স করো, ঠিক আছে। যেমন ধরো আমি একটা সার্কিট পড়াচ্ছি, তখন ওইটার মধ্যে যে ইকুইপমেন্ট গুলো লাগবে ওগুলো তোমরা লিখে ফেলবা, কারণ আসলে এডুকেশন সিস্টেমটা অনলাইন হয়ে গেছে, কিন্তু অনলাইন হওয়ার কিছু নেগেটিভ সাইড থাকে, পজিটিভ সাইডও থাকে। তো নেগেটিভ সাইডটা আসলে একটু বেশি চলে আসতেছে মনে হয়। এই জন্য তোমরা খাতা কলম নিয়ে বসবা। তারপরে কম্পিউটার নিয়েও তো অবশ্যই বসবা, যখন কোনো কিছু বলবো যে হয়তো আমি কোনো কিছু বলবো, এখন এটা একটু সার্চ দাও, সার্চ দিয়ে আমাকে এটার আনসারটা বলো। হ্যাঁ, তোমাদের কাছ থেকে আমি এক্সপেক্ট করবো কোনো কোনো সময় যে নতুন একটা টপিক বলবো, তারপরে বলবো যে এটা কি, এটা একটু নিজে সার্চ দিয়ে আমাকে একটু বোঝাও তো। তখন এরকম ভাবে তোমাদেরকে হয়তো সার্চ দিয়ে একজন আমাকে বলবা। হ্যাঁ, তো সবকিছু রেডি রাখবা আর কি, খাতা কলম, ক্যালকুলেটর, এগুলো। ক্যালকুলেটরটা তেমন একটা লাগবে না এই কোর্সে, কারণ আমরা এখানে ফিজিওলজি, অ্যানাটমি দেখবো, আর সার্কিটের জন্য যে যত রেজিস্ট্যান্সের ভ্যালু দিতে হবে, সার্কিট ডিজাইন ওই সময় লাগতে পারে, এছাড়া তেমন একটা লাগবে না। আচ্ছা, তো তোমাদের কোনো কোশ্চেন না থাকলে তাহলে আমি সামনের দিকে আগাই, একটু প্রোটিয়াসটা নিয়ে আলোচনা করি, মানে ল্যাবটাতে কি কি থাকবে। আমি আসলে যে প্রবলেমে পড়েছি, আমার Recording একটু stopped. ডেঙ্গু হয়েছে, এইটার কারণে আমি ওই একটু বাড়িতে চলে আসতে হয়েছে। হ্যাঁ, তো এখন এই কম্পিউটারটা শুধু নিয়ে আসছি, আর এমনিতে কোনো কিছু আনতে পারিনি। এর জন্য তোমাদের ওই যে ল্যাপটপের মধ্যে আমার সবকিছু ছিল, ল্যাব শিট বলো সবকিছু আর কি ঢাকাতে আছে। তবে ল্যাব পড়ানোর জন্য ল্যাব শিট দরকার নাই, একটা সার্কিট থাকবে, ওই সার্কিটের যে ওয়ার্কিং প্রিন্সিপাল এটা এমনিতেই হয়ে যাবে, ঠিক আছে। তো ওইটার জন্য প্রথম ল্যাবের জন্য আমাদের দরকার হবে না। তো সেকেন্ড থার্ড ল্যাব থেকে আমি তোমাদেরকে ল্যাব শিট দেবো ঈদের পরে আর কি। তো ওইটা আপাতত আর কি দিচ্ছি না। আর ল্যাব শিট গুলা হচ্ছে যেহেতু এটা বারবার চেঞ্জ হচ্ছে, বায়োমেডিক্যাল টপিকটা কি হচ্ছে ওই তোমার আপডেট হচ্ছে, তো অনেক সময় দেখা যাবে যে একটা সার্কিট আমি একটু আপডেট করে দিয়েছি, তো ল্যাব শিটটা কিন্তু চেঞ্জ হবে। তো এর জন্য এটা এক্সপেক্ট করবা না যে একটা মানে সেম একটা ল্যাব শিট প্রতি সেমিস্টারে পড়ানো হবে। তো আমি এটা করি আর কি, আমি লিস্ট এটা করি যে কোন একটা সার্কিটের হয়তো ইমপ্রুভমেন্ট আমি অ্যাড করে দেই, অথবা রিপোর্ট কোশ্চেন গুলো আমি একটু আপডেট করে দিই। হ্যাঁ, যেটা হচ্ছে নতুন একটা রিসার্চ পেপারে হয়তো তুমি খুঁজে পাবা। তো এগুলাকে আসলে কঠিন মনে করার কিছু নাই। মানে সবই হচ্ছে তোমার ওই এডুকেশনের পার্ট। তো কারো কাছে কঠিন লাগবে, কারো কাছে দেখবা যে অনেক সহজ লাগবে, কিন্তু সবই আসলে সহজ। যেমন আমি একটা সার্কিট মনে করো করতেছি, সিম্পল একটা সার্কিট, ইসিজি সার্কিট। ইসিজি সার্কিটের মধ্যে ইম্পর্টেন্ট পার্ট কি কি থাকতে পারে, যেমন ধরো একটা সিগন্যালকে এক্সট্রাক্ট করা, এটা 1 নাম্বার কাজ। একটা বডি সিগন্যালকে এমপ্লিফাই করা। হ্যাঁ, তো এইগুলা করার জন্য কিন্তু এখন আমাদের ইলেকট্রনিক্স এর বেসিকটা লাগবে, যেমন আমরা পড়েছিলাম কি সিএমআরআর, স্লিউ রেট।
এইগুলা বেশি হলে ভালো, তাই না? সিএমআরআর ইনফিনিটি হলে বেটার, স্লিউ রেট ইনফিনিটি হলে বেটার, এগুলো আমরা মুখস্থ করে আসছিলাম। কিন্তু এখন কিন্তু আমাদের এইগুলাকে অ্যাপ্লাই করতে হবে। যেমন কমন মোড রিজেকশন রেশিও, এটা যদি আমরা এই যে কোনো একটা সার্কিটে হয়তো এই জিনিসটা কম, তাহলে কি করতে হবে? ওই সার্কিটের পারফরমেন্সটা খারাপ হবে। সিএমআরআর কম থাকলে পারফরমেন্সটা খারাপ হবে, তখন আমাদের কি করতে হবে? এমন একটা সার্কিট অ্যাড করতে হবে যাতে করে সিএমআরআরটা ইমপ্রুভ হয়। তাহলে ওই সার্কিটটুকু তোমাদের কিন্তু শিখতে হচ্ছে এক্সট্রা করে। তারপরে স্লিউ রেট বাড়ানো লাগতে পারে, হ্যাঁ। স্লিউ রেট যদি তোমার খুব বেশি ইয়া হয়ে যায়, তখন একদম স্কোয়ার ওয়েভ তো আসেই না। আমি যেটা বলতেছি আশা করি বুঝতেছো তোমরা, স্লিউ রেট কোন কি। হ্যাঁ, এইগুলো একটু পড়ে নিবা তোমরা। তো এখন এই স্লিউ রেট ইমপ্রুভমেন্ট করা দরকার হয়ে পড়ে অনেক সময়। তো তাহলে এখন আসলে এগুলো ইমপ্রুভমেন্ট করার দরকার হয়। আবার আমরা যে আইসি গুলা ইউজ করবো এখন বায়োমেডিকেল মানে ইয়াতে, ওই আইসি গুলাতে কিন্তু আবার এগুলা বেশি থাকে। নর্মাল অপেম্পের ক্ষেত্রে সিএমআরআর যত থাকবে, আমরা যে স্পেশাল আইসিটা ইউজ করব বায়োমেডিক্যাল সিগন্যাল বের করার জন্য, ওইটাতে কিন্তু সিএমআরআর অনেক বেশি থাকবে ওটার চেয়ে, আগের চেয়ে 741 চেয়ে এই ইনস্ট্রুমেন্টেশন এমপ্লিফায়ারে অনেক বেশি থাকবে। আচ্ছা, তো এখন আমরা একটু প্রোটিয়াসে যাই। আমি কিভাবে সার্কিট গুলো তাহলে একটু আমরা কিভাবে ডিজাইন করব, এগুলো একটু দেখবো আজকে। হ্যাঁ, প্রোটিয়াস সম্পর্কে তোমাদের আইডিয়া আছে? আমি সফটওয়্যারটা দিয়ে দিছি তোমাদেরকে, ইনস্টল করার পরে কিভাবে লাইব্রেরি পাওয়ার জন্য কি করতে হবে ভিডিও ইনস্ট্রাকশনও একটা দিয়ে দিছি। ইনস্টল করবা, করার পরে ওইটাকে অ্যাডমিনিস্ট্রেটিভ মোডে রান করবে, তাহলেই তোমরা লাইব্রেরি গুলা পেয়ে যাবা। আনালে কিন্তু লাইব্রেরি গুলো আসবে না। যদি নর্মালি ইনস্টল করে তোমরা লাইব্রেরি খুঁজতে চাও, তাহলে কিন্তু লাইব্রেরি গুলা পাবা না। কেউ কি ইনস্টল করেছো প্রোটিয়াসটা? স্যার ডাউনলোড করলাম, তো ডাউনলোড করে রাখছি। আচ্ছা ঠিক আছে, এটা ইনস্টল করে একটু রান করে দেখো, কারণ এটার উপর তোমাদের তো বেসিক তো এটা দিয়ে কাজ করতে হবে। ঠিক আছে। আচ্ছা, আমি একটু প্রোটিয়াসটা অন করি, তারপরে দেখো। তোমরা কি এর আগে প্রোটিয়াস দিয়ে কোনো ল্যাব করেছো? না স্যার, এখন পর্যন্ত আসেনি। ম্যাথল্যাবটা পাইছি, প্রোটিয়াস আসেনি। আচ্ছা, প্রোটিয়াসটা আসলে ওইভাবে কোর্সে দেখানো হয় না, কিন্তু এটার কিছু সুবিধা আছে। যেমন পিসিবি ডিজাইনের ক্ষেত্রে প্রোটিয়াসটা ভালো। আসলে পিসিবি ডিজাইনের ক্ষেত্রে আরো অনেক সফটওয়্যার আছে ভালো, কিন্তু এটাতে তোমার সার্কিট ডিজাইন পিসিবি সবই করা যাচ্ছে, এই জন্য এটা প্রিফারেবল আর কি। আচ্ছা, আমি একটা উইন্ডো ওপেন করছি, এটা একটু দেখো তোমরা। দেখা যাচ্ছে আশা করি, না? প্রোটিয়াস ডিজাইন সুইট 8.6। জি স্যার। আচ্ছা, তো এইখানে খেয়াল করো, এটা মানে ওপেন করার পরে এই এই উইন্ডোটা সবার আগে আসবে। তো এত কিছু দেখার দরকার নাই, আমরা চলে আসব এই কর্নারে। এই কর্নারে দেখো কয়েকটা ট্যাব আছে, তার মধ্যে আমরা যদি একটা একটা করে যাই, এই যে এই ট্যাবটা, এইটা হচ্ছে তোমাদের স্কিমেটিক ক্যাপচারের। আমরা যদি এটার মধ্যে নিয়ে স্কিমেটিক ক্যাপচারের জন্য এটা মানে এটাতে প্রেস করলে নতুন একটা উইন্ডো আসবে, ওইখানে আমরা সার্কিট ডিজাইন করতে পারবো। এটাতে যদি আমরা প্রেস করি তাহলে পিসিবি ডিজাইন করতে পারবো। যে সার্কিটটা আমরা আঁকলাম ওইটার পিসিবি করার জন্য আমাদের এই পাশের ট্যাবটাতে প্রেস করতে হবে। তারপরে যে পিসিবিটা আমরা ডিজাইন করলাম ওইটার 3D ভিউ যদি দেখতে চাই, তাহলে এই যে এটা প্রেস করতে হবে। তাহলে এই একটাই আমাদের মেনলি লাগবে, এই যে এটা। তো সার্কিট মানে প্রোটিয়াস ওপেন করার পরে আমাদেরকে কি করতে হবে? এই এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে আরেকটা উইন্ডো চলে আসবে। আচ্ছা, নতুন উইন্ডোটা কি দেখা যাচ্ছে? অনেক সময় শেয়ার হয় না প্রোটিয়াসে। এখন দেখা যাচ্ছে, তাই তো? জি স্যার, আসছে। আচ্ছা, একটা সার্কিট ডিজাইন উইন্ডো আসছে। ভেরি গুড। এখন দেখো, এখান থেকে আমরা খুবই সহজ, প্রোটিয়াসটা কিন্তু তোমার যে কোনো সফটওয়্যারের চেয়ে অনেক বেশি সহজ, কারণ এটা ড্র্যাগ এন্ড ড্রপ করে অনেক সহজেই কাজ করা যায়। যেমন ধরো, আমি কোনো একটা ইকুইপমেন্ট যদি খুঁজতে চাই, 741 অপেম অথবা 2N2222 ট্রানজিস্টর, এনপিএন ট্রানজিস্টর বা রেজিস্টর খুঁজতে চাই, তাহলে এটার মধ্যে প্রেস করব পি। এখানে দুইটা লেটার আছে, একটা হলো পি আর একটা হলো এল, অ্যালফাবেট। তো আমরা এখন পি তে যদি প্রেস করি, দেখো পি তে প্রেস করার সাথে সাথে পি মানে হলো পিক অবজেক্ট, আর এল মানে হলো লাইব্রেরি। আমরা নর্মালি পি তে প্রেস করব কোনো একটা অবজেক্ট খোঁজার জন্য। তো পি তে প্রেস করার সাথে সাথে নতুন একটা উইন্ডো আসছে, দেখা যাচ্ছে হোয়াইট একটা উইন্ডো চলে আসছে না? জি স্যার, আসলো। আচ্ছা, তো এখানে আমরা 741 লিখে সার্চ দিই, 741। দেখো এখানে, এইখানে ডান পাশে অনেকগুলা ইকুইপমেন্ট চলে আসছে, তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে 741।
এটাতে আমরা ডাবল ক্লিক করব মাউসে, দেখো এখানে চলে গেছে, এতই সহজ এটা। প্রথমে আমরা পিতে প্রেস করলাম, সার্চ উইন্ডো আসলো, এই সার্চে আমরা সার্চ দিলাম, যে ইকুইপমেন্টটা আসবে ওইটাতে ডাবল ক্লিক করব, তাহলে আমাদের ওয়ার্কস্পেসে চলে যাবে। এই যে 741 দেখো এখানে চলে আসছে, ঠিক আছে। তারপরে আমাদের নর্মাল রেজিস্টার লাগে, আর ইএস লিখে সার্চ দিলাম, দেখো এখানে নিচে রেজিস্টার চলে আসছে। এটাতে আমরা ডাবল ক্লিক করব, দেখো এখনো করিনি আমি, ডাবল ক্লিক করার সাথে সাথে এই রেজিস্টারটা ওয়ার্কস্পেসে চলে গেছে। তারপরে আমাদের ব্যাটারি লাগে, মানে বায়াসিং করার জন্য। বায়াসিং কেন করতে হবে? কারণ আমাদের যে অপএম্পটা আছে এটাতে অনেকগুলা বিজেটি আছে, তাই না, ট্রানজিস্টর আছে। তো আলটিমেটলি ট্রানজিস্টর গুলাকে তো পজিটিভ নেগেটিভ সাপ্লাই দিতে হয়। হ্যাঁ, কালেক্টর বেজ এমিটারে তো আমাদেরকে ভোল্টেজ দিতে হয়, তো ওই জন্য আমাদেরকে ব্যাটারি গুলা কানেক্ট করতে হয় 7 নাম্বার আর 4 নাম্বার পিনে। তো আমরা যদি দেখি এখান থেকে আমরা সেল ব্যাটারিটা নিব, এটা দেখতে অনেকটা নর্মাল ব্যাটারির মতো। তো আমরা এই সেল ব্যাটারিতে প্রেস করব, তাহলে এই সেল ব্যাটারিটা চলে গেছে। তো এই তিনটা ইকুইপমেন্টই নরমালি আমাদের লাগে কাজ করার জন্য। তো আমরা এখন ক্লোজ করে দিব। তারপরে আমরা চাইলে আরো অনেক কিছু নিতে পারি, যেমন ধরো এই যে এখানে তোমার আরডিনো ন্যানো নিতে পারি আমরা। হ্যাঁ, এগুলোর জন্য আবার লাইব্রেরি ইনস্টল করে নিতে হয়, লাইব্রেরি অ্যাড করে নিতে হয়। আরডিনো সম্পর্কে তোমরা জানো যে এটা একটা মাইক্রো কন্ট্রোলার। প্রোটিয়াসে এখন এটা আবার অ্যাড করে দিছে, বিভিন্ন ধরনের লাইব্রেরি অ্যাড করে দিছে আরডিনোর জন্য। তো তুমি যদি এটা ডাবল ক্লিক করো তাহলে আরডিনোটা ওই এখানে চলে যাবে, ওই আরডিনো দিয়ে তখন তুমি কাজ করতে পারবে। এবং প্রোটিয়াসের সুবিধা হলো যে তুমি এটার মধ্যে কোডও আপলোড করতে পারবা। হ্যাঁ, এটাতে একটা অপশন আছে, ওই যে মাইক্রো কন্ট্রোলারের যে কোডটা ওটা আপলোড করা যায়। তারপরে আমরা এখানে ক্যাপাসিটর যদি সার্চ দিই, সিএপি ক্যাপাসিটর, এখানে দেখো একটা ক্যাপাসিটর আসছে। আর প্রোটিয়াসের রেজিস্টরটা কিন্তু একটু ওয়ার্ড দেখতে, এটা একটু খেয়াল রাখবা, নর্মাল রেজিস্টরের মতো না। যেমন আমরা যদি প্রোটিয়াসে আমরা ওইটা ক্লোজ করে দিলাম। হ্যাঁ, যেমন রেজিস্টর যদি আমরা এখানে নিয়ে আসি একটা, দেখো রেজিস্টরটা হচ্ছে এরকম দেখতে, ঠিক আছে। তো এটা কেন করেছে, এটা আমার কাছে কোনো আনসার নাই। এটা যে প্রোটিয়াস আবিষ্কার করেছে সে যা ইচ্ছা তাই করতে পারে, এর জন্য তার মনে হয়েছে সে রেজিস্টারটাকে এইভাবে দিবে। তো এটা আসলে একদিক দিয়ে উচিত হয় নাই, কারণ পুরো ওয়ার্ল্ড রেজিস্টার একভাবে আঁকে, ওরা আরেকভাবে আঁকছে। তো আমরা এখানে একটা 741 নিয়ে আসলাম, এটা হচ্ছে একটা অপারেশনাল এমপ্লিফায়ার, তোমরা জানো। আর এই যে এইখানে যে উইন্ডোটা দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন জায়গায় প্রেস করলে দেখবা যে এটাকে সেট করা যায়। আমরা যদি সেন্টারে আনতে চাই বা সাইডে রাখতে চাই, এরকম করা যায়। ঠিক আছে, তো এখন মোটামুটি সেন্টারে নিয়ে আসছি। এখন আমরা একটা ইনভার্টিং এমপ্লিফায়ার সার্কিট ডিজাইন করব। তো ইনভার্টিং এমপ্লিফায়ারের ক্ষেত্রে আমরা জানি 2 নাম্বার পিনে আমাদেরকে ইনপুট দিতে হবে, আর একটা রেজিস্টর থাকবে। তো এখন খেয়াল করো, প্রোটিয়াসে একটা সমস্যা আছে ওই 741-এ। আমরা সমস্যা না, এটা আসলে এটা আমাদের সমস্যা। আমরা কনভেনশনাল ওয়েতে ইনভার্টিং ইনপুটটাকে উপরে রাখি, নন ইনভার্টিংটাকে নিচে রাখি, তাই না? জি স্যার। প্রোটিয়াসে কিভাবে আছে? প্রোটিয়াসে একটু অপোজিট আছে মনে হচ্ছে। তো এটা কিন্তু আবার চেঞ্জ করা যায়। যেমন ধরো আমরা যদি এখানে এখানে এসে ডান মানে রাইট বাটন ক্লিক করি মাউসের, তারপরে আমরা যদি এখান থেকে এই তোমরা এখানে যদি ওয়াই মিরর বা এক্স মিরর করো, ওয়াই মিরর আমরা করব এখানে। ওয়াই মিরর মানে হলো, মানে ওয়াই এক্সিস বরাবর যে ইকুইপমেন্ট গুলো আছে চেঞ্জ হয়ে যাবে। মানে উপরেরটা তোমার ওয়াই মানে উপরের যে পার্ট গুলা থাকবে, এই যে এখানে 7 আছে উপরে, 7 4-এর জায়গায় চলে যাবে, 7 4 7-এর জায়গায় চলে যাবে। দেখছো, চেঞ্জ হয়ে গেছে। তার মানে 2 3-এর জায়গায় চলে গেছে, এখন পুরো ইকুইপমেন্টটাই এভাবে মিরর হয়ে গেছে ওয়াই ওয়াই অ্যাক্সিসে। এখন আমরা যেটা করব, যে আমরা জানি ইনভার্টিং এমপ্লিফায়ারে 2 নাম্বার পিনে কি থাকে, একটা রেজিস্টর থাকে যেটাকে বলা হচ্ছে R1, আর একটা ফিডব্যাক রেজিস্টর থাকে। আমরা কিভাবে প্লেস করতেছি বুঝতেছো তো? জাস্ট এখানে সিলেক্ট করতেছি, যে ইকুইপমেন্টটা আমরা নিব ওটা সিলেক্ট করব এখানে। সিলেক্ট করার পরে এইখানে এনে জাস্ট মাউসের লেফট বাটনটা ক্লিক করব, তাহলে এটা প্লেস হয়ে যাবে, এতই সহজ। তারপরে আমরা যখন এখানে সার্কিট অ্যাড করব তখন জাস্ট কেবল টেনে টেনে অ্যাড করব, আমাদেরকে কোনো কিছু সিলেক্টও করতে হবে না, যে আমরা কেবল সিলেক্ট করতে হবে লাইন টানার জন্য, কিছুই করতে হবে না, শুধু ওই পয়েন্ট থেকে আমরা অ্যাড করে দিতে পারবো। তাহলে এখন আমরা জানি ইনভার্টিং এমপ্লিফায়ারের ক্ষেত্রে 2 নাম্বার পিন থেকে একটা ফিডব্যাক রেজিস্টর আউটপুটে চলে যায়, এই যে 6 নাম্বার পিনে চলে যায়, এই হয়ে গেল। ঠিক আছে, মোটামুটি ভাবে আমাদের রেজিস্টর কানেকশন শেষ। এখন আমাদেরকে যেটা করতে হবে, ব্যাটারি কানেক্ট করতে হবে। তো ব্যাটারির ক্ষেত্রে আমরা জানি দুইটা সাপ্লাই দিতে হয়, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। তো তোমরা এটা হয়তো জানো যে একটা ব্যাটারিকে যদি সিরিজে কানেক্ট করা হয়,
সিরিজে কানেক্ট করা হলে এই যে মাঝখানের যে পয়েন্টটা এটা হবে রেফারেন্স পয়েন্ট, ঠিক আছে? মাঝখানের পয়েন্টটা রেফারেন্স। এই এই ব্যাটারির প্লাসটা হচ্ছে প্লাস আর এই ব্যাটারির মাইনাসটা হচ্ছে মাইনাস। আমরা যদি ব্যাটারি 1 বলি আর ব্যাটারি 2 বলি, দেখা যাচ্ছে না ব্যাটারিকে সিরিজে কানেক্ট করেছি, জি স্যার। ঠিক আছে? তো এই দুইটা ব্যাটারির মধ্যে ব্যাটারি 1টা দেখো কিভাবে আছে, এটার সাথে এটা সিরিজ আছে। তো ব্যাটারি 1 এর যে পজিটিভ টার্মিনাল এটা হচ্ছে আমাদের প্লাস বিসিসি, আর ব্যাটারি 2 এর যে নেগেটিভ টার্মিনাল এটা হচ্ছে আমাদের মাইনাস বিসিসি। এটা করলে এরকম অটোমেটিক বাই ডিফল্ট হয়ে যায়। ওকে, তো এখন আরেকটা সমস্যা হয়ে গেছে, আমরা যখন এটাকে ওয়াই মিরর করলাম তখন কিন্তু এই 4 আর 7 এটাও চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু আমরা যদি উপর থেকে কানেক্ট করি পজিটিভটা কিন্তু 4 এ চলে যাচ্ছে। তো এর জন্য আমরা এইটাকে ওয়াই মিরর করে নিতে পারি, তাই না? এটাকে যদি আমরা ওয়াই মিরর করে নেই তাহলে যেটা হবে যে এখন মাইনাসটা উপরে চলে গেছে, দেখতে পাচ্ছ? এই যে ব্যাটারির যে মাইনাসটা, ব্যাটারি 2টা উপরে চলে গেছে, ব্যাটারি 1টা নিচে। কিন্তু আলটিমেটলি দুইটা ব্যাটারি যেহেতু একই থাকবে, একটা হচ্ছে 15 ভোল্ট, এটাও থাকবে 15 ভোল্ট, ঠিক আছে? তো দেখা যাচ্ছে যে এখন উপরে হচ্ছে তাহলে এই পয়েন্টে আমরা -15 পাবো আর এই পয়েন্টে আমরা +15 পাবো, বুঝতে পারছো? তাহলে এই -15টাকে এখন আমরা নিয়ে 4 নাম্বার পিনে কানেক্ট করে দিব, কারণ আমরা জানি 741 এর 4 নাম্বার হচ্ছে মাইনাস বিসিসি দিতে হয় আর 7 নাম্বারে দিতে হয় হচ্ছে প্লাস বিসিসি। এই হয়ে গেল আমাদের বেসিক, মানে যতটুকু কানেকশন দরকার এটা হয়ে গেল। এখন 3 নাম্বার পয়েন্টটা হচ্ছে আমাদের এই অপ এম্পের 3 নাম্বারটা হচ্ছে নন ইনভার্টিং টার্মিনাল। আর ইনভার্টিং এমপ্লিফায়ারের ক্ষেত্রে নন ইনভার্টিংটাকে কোথায় দিতে হয়? গ্রাউন্ডে দিতে হয় বা রেফারেন্সে দিতে হয়। তাহলে আমাদের রেফারেন্স হলো আমরা জানি এই পয়েন্টটা, গ্রাউন্ড। এটা নিয়ে আমরা এভাবে কানেক্ট করে দিতে পারি, ঠিক আছে? অথবা অথবা আমরা একটা গ্রাউন্ড দিব এখান থেকে, গ্রাউন্ড যেহেতু কমন পয়েন্ট, মনে করো এখান থেকে এই যে এই পয়েন্ট থেকে আমরা গ্রাউন্ড নিতে পারি, যে টার্মিনাল মোড থেকে। এই যে বাম সাইডের যে ট্যাবগুলো দেখা যাচ্ছে তার মধ্যে এটা হলো কম্পোনেন্ট মোড। তুমি এটাতে প্রেস করলে যে তুমি সার্কিট গুলো নিয়ে কাজ করছিলে, ইকুইপমেন্ট গুলো ওইগুলো চলে আসবে। আর আমরা যদি গ্রাউন্ড নিতে চাই অথবা পজিটিভ সাপ্লাই নিতে চাই তাহলে আমরা এই টার্মিনালে প্রেস করব। তাহলে দেখো এখানে গ্রাউন্ড আছে, এই গ্রাউন্ডটা নিয়ে আমরা এখানে প্লেস করে দিব। তাহলে যেটা হবে যে এই এই পয়েন্টটা এখন এই যে সিম্বলটা দেখা যাচ্ছে, এই সিম্বলটা যেখানে বসাবো ওই পয়েন্টে এটা শর্ট হয়ে যাবে এর সাথে। তাহলে আমরা যদি 3 নাম্বার পয়েন্টে নিয়ে এটা বসাই দিই, আর একটা গ্রাউন্ড শর্টেড 3 নাম্বার পিনের সাথে। এটা তো তোমরা আশা করি ক্লিয়ার, 4th ইয়ারের স্টুডেন্ট, তোমরা এটা জানো যে একই সিম্বল যদি থাকে তাহলে বোঝা যায় যে ওই পয়েন্টগুলো একসাথে শর্টেড। তো 3 নাম্বার পয়েন্টটা আমাদের উচিত ছিল এইভাবে শর্ট করা, এইভাবে। এভাবে না করে আমরা জাস্ট একই গ্রাউন্ড গুলা দিয়ে দিচ্ছি সার্কিটটাকে সুন্দর দেখার জন্য। তো আরেকটা জিনিস খেয়াল করো, আমি এখানেও 15 দিছি, এখানেও 15, একটাতে দুইটাতে +15 দেওয়া হয়েছে, কিন্তু দুইটাতে +15 দিলেও যেহেতু এটা ব্যাটারির মাইনাস টার্মিনাল এর জন্য এখানে মাইনাস বিসিসি আসবে। ক্লিয়ার? তোমরা এটা সিমুলেশন করেও দেখতে পারো ইচ্ছা করলে, যে সিরিজে কানেক্ট করলে +15 আর -15 আসে কিনা। আচ্ছা, +15 আর -15 আসবে হচ্ছে রেফারেন্স পয়েন্টের সাপেক্ষে, এটা খেয়াল রাখবা। রেফারেন্স পয়েন্টটা অবশ্যই আমাদেরকে এখানে ইনক্লুড করতে হবে। আচ্ছা, তো এখন আমরা চলে আসবো যে যেহেতু এটা একটা ইনভার্টিং এমপ্লিফায়ার, আমরা সার্কিটটাকে একটু মিডলে নিয়ে নিই। ইনভার্টিং এমপ্লিফায়ারে আমরা জানি ইনপুটটা দিতে হয় কোথায়? R1 রেজিস্ট্যান্সের এক প্রান্তে, আর অপর প্রান্ত কোথায় কানেক্টেড হয়? 2 নাম্বার পিনে আর ফিডব্যাক রেজিস্ট্যান্সের সাথে। তো এইভাবেই তো কানেক্টেড আছে। তো এখন আমাদের কাজ হবে একটা এসি সাপ্লাই নেওয়া, একটা সাইন ওয়েভ নেওয়া, তাই না? ওই সাইন ওয়েভটাকে আমরা ইনপুট দিব, ওইটা ইনভার্টেড হয়ে 180 ডিগ্রি দেখাবে। তো আমরা সাইন ওয়েভ কোথায় পাবো? এই যে এখানে লেফট সাইডে, এটা হচ্ছে কম্পোনেন্ট মোড, এটা হচ্ছে সিলেকশন মোড। এই কম্পোনেন্ট মোডে যেতে পারি আমরা, টার্মিনাল মোডে যেতে পারি। আর সাইন ওয়েভ নেওয়ার জন্য দেখো এখানে জেনারেটর মোড নামে একটা কথা আছে, এখানে আমরা প্রেস করব। জেনারেটর মোডে প্রেস করলে দেখো এখানে বিভিন্ন ধরনের ওয়েভ চলে আসছে, ডিসি সিগন্যাল, সাইন ওয়েভ, পালস, এক্সপোনেনশিয়াল, অনেক ধরনের সিগন্যাল এখানে আসে। তার মধ্যে থেকে আমরা এই এত কিছু আমি অনেকগুলো জানিও নাই, ঠিক আছে? এত কিছু আছে কারণ এই প্রোটিয়াসে তোমার শুধুমাত্র যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা সার্কিট ডিজাইন করবে তা না, এখানে তোমার আরো অনেক ধরনের কাজ আছে, ইলেকট্রনিক ইকুইপমেন্ট থেকে শুরু করে 3D ডিজাইন, মানে এখানে সার্কিটের 3D ডিজাইন পর্যন্ত করা যায়। সবাই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করে, কিন্তু সব ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তো সব ইকুইপমেন্ট নিয়ে কাজ করে না। আমার দরকার হচ্ছে এই সার্কিটটুকু করা, এটা করার জন্য আমার এই সাইন ওয়েভ নিলেই হচ্ছে।
আরেকজনের মনে করো কাজ করতে হবে, মনে করো অডিও সিগন্যাল নিয়ে, তাহলে তাকে এখানে অডিও সিগন্যাল নিতে হবে। ঠিক আছে, তো আমরা এখানে সাইন ওয়েভটা নিব, এই যে এখানে দেখা যাচ্ছে সাইন। জি স্যার। আচ্ছা, তো আমরা এখানে যেটা করব, এই এরকম একটা প্রোব আসবে। এই প্রোবটাকে আমরা এখানে কানেক্ট করার মানে হচ্ছে আমরা R1 পয়েন্টে একটা সাইন ওয়েভ ইনপুট দিচ্ছি, দেখো এখানে বুঝা গেছে। এখন এটার পজিটিভ নেগেটিভ জানার দরকার নাই, আমরা যখন এই পয়েন্টে কানেক্ট করলাম তার মানে পজিটিভটা হচ্ছে R1 এর সাথে চলে গেছে, আর নেগেটিভটা হচ্ছে ইন্টারনালি কানেক্ট হয়ে গেছে। এই যে এই সোর্সটা দেখতে পাচ্ছ, এই সোর্সের অবশ্যই একটা পজিটিভ থাকবে আর একটা নেগেটিভ থাকবে। পজিটিভ নেগেটিভ আমরা এইভাবে বলবো না, একটা ফেজ একটা নিউট্রাল থাকবে যদি সাইন ওয়েভের কথা বলি বা এসি সিগন্যালের কথা বলি। তাহলে ফেজটা আমরা এখানে কানেক্ট করে দিছি, নিউট্রালটা কোথায় গেল? নিউট্রালটা হচ্ছে ইন্টারনালি, মানে ওরা এভাবে কানেক্ট করে দিছে, হ্যাঁ, ওইটা এভাবে প্রোগ্রামিং করা হয়েছে। তো আলটিমেটলি আমরা যে সার্কিটটা ডিজাইন করতেছি এইগুলা হচ্ছে গ্রাফিক্যাল কাজ, আমরা কি করতেছি টেনে টেনে বসাচ্ছি ইকুইপমেন্টকে। তো ইন্টারনালি কিন্তু প্রোগ্রামিং আছে, প্রত্যেকটা কাজের জন্য কিন্তু এখানে প্রোগ্রামিং আছে, হ্যাঁ। আলটিমেটলি কম্পিউটারের মধ্যে কম্পিউটারকে আমাদের বোঝাতে হবে যে আমরা যখন এখানে পজিটিভ সাপ্লাইটা কানেক্ট করলাম বা নেগেটিভ সাপ্লাইটা কানেক্ট করলাম, ওইটা আসলে পজিটিভ টার্মিনালটাতে কোডিং করা আছে, যেটা হচ্ছে এত ভোল্ট, এটা হচ্ছে এত ভোল্ট। তো ওই কোডিং গুলো আবার সফটওয়্যার ইঞ্জিনিয়াররা করে। তো ওইটা নিয়ে আমাদের কনসার্ন না, আমাদের কনসার্ন হচ্ছে জানা যে আমরা কিভাবে সার্কিটটা ডিজাইন করতে পারবো, আমাদের কাজ এতটুকু। তো এখন এটাতে ডাবল ক্লিক করি আমরা, সাইন ওয়েভে আমাদের বিভিন্ন ধরনের ইনপুট দিতে হবে। তো এখানে যে আমরা দেখতে পাচ্ছি অ্যামপ্লিটিউড আছে, অ্যামপ্লিটিউডটা মনে করো আমরা 2 ভোল্ট দিলাম, 2 ভোল্ট পিক। আর এখানে ফ্রিকোয়েন্সি 1 হার্জ, 1 হার্জ হচ্ছে আসলে এখানে একটা ডিসি সিগন্যাল। 1 হার্জের যদি কোনো সিগন্যাল এসি সিগন্যাল থাকে ওটাকে আমরা ডিসি বলতে পারি, কারণ 0 হার্জ, 0 হার্জ হচ্ছে ডিসি সিগন্যাল আর 1 হার্জের হচ্ছে ডিসির কাছাকাছি। তো আমরা এটাকে 1 কিলো হার্জ করে দিলাম, দেখা যাচ্ছে নতুন একটা উইন্ডো আসছে। জি স্যার। আচ্ছা, তো আমরা ওকে, এই দুইটা জিনিস আমরা শুধু চেঞ্জ করবো, একটা হচ্ছে অ্যামপ্লিটিউড আর একটা ফ্রিকোয়েন্সি। তো আমরা ওকে দিয়ে বের হয়ে আসি, আমাদের ইনপুট সিগন্যাল দেওয়া হয়ে গেছে, আমরা 3 নাম্বার পিন কানেক্ট করে দিচ্ছি, গ্রাউন্ড দেওয়া হয়ে গেছে, রেফারেন্স পজিটিভ নেগেটিভ সাপ্লাই দেওয়া হয়ে গেল, দুইটা রেজিস্টার একই আছে, তার মানে এখানে এমপ্লিফাই হবে না, তাই না? এটা ইনভার্টিং এমপ্লিফায়ার হলে গেইন ইকুয়াল টু মাইনাস RF বাই R1, তার মানে এখানে RF হচ্ছে R2, R1 হচ্ছে R1। তো এই 10কে 10 দিয়ে ভাগ করলে 1 থাকে, তার মানে আমরা ইনপুট সিগন্যাল যা দিব আউটপুট সিগন্যাল আমরা তাই পাবো। তো এখন আমাদের এটা দেখার জন্য দেখো এখানে অসিলোস্কোপ নিতে হবে আমাদেরকে। এই যে ট্যাবটা আছে এটাতে প্রেস করলে দেখবা ইনস্ট্রুমেন্টস নামে একটা ট্যাব আসবে। তো ইনস্ট্রুমেন্ট থেকে আমরা অসিলোস্কোপ, প্রথম যেটা আছে অসিলোস্কোপটা সিলেক্ট করব। তো অসিলোস্কোপ সিলেক্ট করে আমরা জাস্ট এখানে অসিলোস্কোপটা নিয়ে আসতে পারবো। তো এখানে অনেকগুলো চ্যানেল আছে, 4টা চ্যানেল, তার মধ্যে আমরা চ্যানেল এ তে ইয়েলো চ্যানেল যেটা আছে, ইয়েলো কালারের যে সিগন্যালটা আসবে ওইটা হচ্ছে আমরা আউটপুট দেখতে পাবো। আর চ্যানেল বি তে আমরা ইনপুট দেখতে চাচ্ছি। এই, তাহলে যেটা হচ্ছে যে আমাদের সার্কিট কমপ্লিট, আমরা একটা ইনভার্টিং এমপ্লিফায়ার সার্কিট ডিজাইন করলাম, যার মধ্যে আমরা পজিটিভ নেগেটিভ সাপ্লাই দিলাম +15 -15, এবং আমাদের ইনপুট রেজিস্ট্যান্স হলো R1, 1 কিলোহার্টজের একটা সিগন্যাল যেটা হচ্ছে 2 ভোল্ট পিক। আর 3 নাম্বার পিনটা আমাদের রেফারেন্স পয়েন্টের সাথে কানেক্টেড। তো এখন আমরা সিমুলেশন রান করব। এই অসিলোস্কোপটা আসলে এটা একটা সিম্বল, আমরা যখন সিমুলেশন রান করব তখন অ্যাকচুয়াল অসিলোস্কোপ চলে আসবে, দেখতে যেরকম হয় ডিসপ্লেটা। তো এই যে বাম পাশে নিচে খেয়াল করো, দেখা যাচ্ছে পয়েন্টারটা যেখানে নিয়ে আসছি, দেখা যাচ্ছে কি বাম পাশে নিচে? জি স্যার, দুইটাই আছে যে টিচিংয়ের মতো। রান, হ্যাঁ দুইটা তীর চিহ্ন, তার মধ্যে বাম পাশেরটা হচ্ছে রান দা সিমুলেশন। দেখো এখানে কিছু কথা আসে, রান সিমুলেশন, তারপরে এরকম কথা আসে পাউজ সিমুলেশন, তারপরে এখানে স্টপ সিমুলেশন। তো আমরা এখানে রান দা সিমুলেশন করলে এখানে দুইটা সিগন্যাল চলে আসছে, দেখা যাচ্ছে? একটু ছোট হয়তো দেখা যাচ্ছে, আমি বড় করতেছি, দাঁড়াও। আচ্ছা, প্রোটিয়াসের যে ইউজার ইন্টারফেসটা একটু খেয়াল করো, আমাদের নরমাল অসিলোস্কোপের মতোই। এই যে এই নবটাকে যদি ঘোরাও, দেখো চ্যানেল এ, চ্যানেল বি, চ্যানেল সি, চ্যানেল ডি। তার মানে এইখানে যে ABCD আছে, এই 4টা চ্যানেলের জন্য বিভিন্ন ধরনের প্রোব দেওয়া আছে। এইগুলো হচ্ছে ভোল্টেজ প্রোব, তোমরা জানো। ভোল্টেজ প্রোব যদি আমরা চেঞ্জ করি তাহলে অ্যামপ্লিটিউড চেঞ্জ হবে। তাহলে দেখো আমরা অ্যামপ্লিটিউড চেঞ্জ করি, এখন এটাকে আমরা মনে করো একে রাখলাম, এটাকেও আমরা একে রাখলাম। দেখো সিগন্যাল দুটো কিন্তু একই রকম, এবং আমরা একটা আরেকটার উপর কিন্তু প্লেস করতে পারতেছি, মানে এমপ্লিফাই হয় নাই এক কথায় বলতে গেলে। কিন্তু এমপ্লিফাই না হলেও সিগন্যাল গুলা কিন্তু 180 ডিগ্রি ফেজ শিফটে আছে, তাই না?
দেখো ইয়েলোটা আর ব্লুটা কিন্তু 180 ডিগ্রি ফেজ শিফটে আছে। তার মানে আমাদের ইনভার্টিং এমপ্লিফায়ার সার্কিট খুব ভালো কাজ করতেছে। এখানে কোনো ধরনের গেইন নাই। কেন গেইন নাই? কারণ আমরা এটাও একে রাখছি। দেখো এই ভোল্টেজ মাল্টিপ্লিকেশন যেটা আছে এটাও একে আছে চ্যানেল এ এর জন্য, আর চ্যানেল বি এর জন্য দুইটাই কিন্তু একে আছে। তার মানে আমরা এখানে যে সিগন্যালটা দেখতে পাবো ওই দুটা কিন্তু মানে একই কনফিগারেশনে দেওয়া আছে। এখন যদি মনে করো এটা এমপ্লিফাই হতো তাহলে ইয়েলোটা কিন্তু বড় হতো। আমরা কিন্তু ইনপুট সিগন্যাল যেটা ওইটা ব্লু কালারের যেটা চ্যানেল বি, তাহলে চ্যানেল বি তে যে সিগন্যাল আর চ্যানেল এ তে যে সিগন্যাল দুইটা কিন্তু একই অ্যামপ্লিটিউডের। তার মানে দুইটার কোনো এমপ্লিফাই হয় নাই। তো আমরা ইনপুট যা দিয়েছি আউটপুট তাই দেখতে পাবো, কিন্তু এখানে ফেজ শিফটটা হবে 180 ডিগ্রি। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। স্যার এটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার, তাই শুধুমাত্র জাস্ট খালি সিগন্যালটাকে ইনভার্ট করে দিচ্ছে, আর মানে অ্যামপ্লিটিউড সেম রেখে কোনো রকমের অ্যামপ্লিটিউডের পরিবর্তন হয় না, এই তো না স্যার? হ্যাঁ, এই তো। তাহলে এখন আমরা যেটা করতে পারি যে এটাকে ক্লোজ করি, যে স্টপ দ্য সিমুলেশন। আচ্ছা, একটা সমস্যা তোমরা ফেস করো, সেটা হলো এইখান থেকে ফোর্স স্টপ করবা না। এই যে রেড ক্লোজ আছে এটা ক্লোজ করে দিলে পরবর্তীবার সিমুলেশন রান করলে এই উইন্ডোটা আর আসবে না। নতুন করে আবার সিমুলেশন রান করতে হবে, সার্কিট করতে হবে। এটার কারণ কি আমি বলে দিচ্ছি। তুমি যখন ফোর্সফুলি এটাকে অফ করো তখন এটা প্রোগ্রামিং এ এমন ভাবে দেওয়া আছে, এই এই ভার্সনটার জন্য আর কি, এটা যদি অফ করে দাও তাহলে পরবর্তীবার সিমুলেশন রান করলে এটা আর আসবে না। এভাবেই দাও আর কি, প্রোগ্রামিংটা এভাবেই করা। এর জন্য তোমরা কি করবা, স্টপ সিমুলেশন দিবা, তাহলে অটোমেটিক এটা চলে যাবে। আচ্ছা, এখন আমাদের কাজ হলো গেইনকে বাড়ানো। এখন গেইন আছে তোমার 1 মাইনাস আর এফ বাই আর ওয়ান, তার মানে 1 গেইন আছে। তুমি ইনপুট যদি 2 দাও আউটপুটেও 2 পাবা, তাই না? এরকমই তো পাওয়া যাচ্ছে। এই যে ইনপুট যদি আমরা এখানে মনে করো আমরা যদি পিক টু পিক ভ্যালু দেখি, এটা একে আছে। তার মানে আমরা যদি একটা রেফারেন্স ভ্যালু নেই, এটাকে আমরা মনে করো এই পাশে নিতে পারি। এই এই যে মাঝখানে একটা লাইন দেখা যাচ্ছে, মাঝ বরাবর একটা লাইন, এটাকে আমরা ধরলাম হচ্ছে জিরো লাইন। তো এইখান থেকে খেয়াল করো উপরে 2 ঘর উঠছে, তাই না? এই যে একটা স্কোয়ার, দুইটা স্কোয়ার উপরে দেখো, খেয়াল করো ছোট ছোট স্কোয়ার কয়টা আছে? দুইটা না? দুটো। আচ্ছা, সবাই কি দেখেছো? সবাই একটু বলো তো আমাকে। সবাই না বললে তো হবে স্যার না। আচ্ছা, একজন বললেই হবে, আমি বুঝতে পারবো যে সবাই বলছো। আচ্ছা, সবাই বললে আবার আর একটা সমস্যা। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দুইটা ঘর গেছে উপরে আর দুইটা নিচে। তার মানে এটা 2 ভোল্ট পিক একটা সিগন্যাল। আমরা কিন্তু 2 ভোল্ট পিক সিগন্যালই দিয়েছিলাম, ওইখানে 2 ভোল্ট সিলেক্ট করেছিলাম। তার মানে কি আমাদের এখানে ইনপুট সিগন্যাল যেটা আছে এই যে ব্লু সিগন্যালটা, এটা হলো 2 ভোল্ট পিক বা 4 ভোল্ট পিক টু পিক। ঠিক আছে? এটা তো জানো তোমরা, 2 ভোল্ট পিকও বলা যায় বা 4 ভোল্ট পিক টু পিকও বলা যায়, কারণ একটা পিক থেকে আরেকটা পিকের ভোল্টেজ হচ্ছে 4 ভোল্ট। যেহেতু এখানে 4টা স্কোয়ার আছে আর এখানে এক দেওয়া আছে, তার মানে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর 1, আর এখানে স্কোয়ার হচ্ছে 4টা, তার মানে 4 ভোল্ট পিক টু পিক। খেয়াল করো আমি যদি এটা 2 এর মধ্যে দেই, তার মানে মাল্টিপ্লিকেশন ফ্যাক্টর হচ্ছে চ্যানেল বি এর জন্য 2। এখন এখানে কয়টা স্কোয়ারের মধ্যে আছে সিগন্যালটা? 2টা স্কোয়ারের মধ্যে, একটা, দুইটা, তাই না? পিক টু পিক ভ্যালু কত এখন? 2 না? 2। 2, তার মানে 2 × 2 4 ভোল্ট না? একই কিন্তু থাকতেছে, সিগন্যাল কিন্তু চেঞ্জ হবে না। এখানে অসিলোস্কোপ দিয়ে সিগন্যাল চেঞ্জ করা যায় না। অসিলোস্কোপ দিয়ে শুধু নিজের সুবিধা মতো ডিসপ্লেতে এনে দেখা যায়। বুঝা গেছে? আচ্ছা, আমরা এটা একই রাখি। তার মানে আমরা যেটা এখন যে কাজটা করতেছি, অসিলোস্কোপ দিয়ে আমাদের সিগন্যালটাকে আমাদের মানে রেঞ্জে নিয়ে আসতেছি, আমরা যাতে দেখতে পাই। যেমন ধরো আমরা যদি এটা এরকম থাকতো, সিগন্যাল বোঝা যাচ্ছে? কিছুই দেখা যাচ্ছে না, মেজার করার মতো কোনো অবস্থা নাই। তো আমরা যদি টাইম পার ডিভিশন নব, এটা হচ্ছে টাইম পার ডিভিশন নব, এই যে হরিজন্টাল। হ্যাঁ, হরিজন্টাল যেটা আছে এটা হলো তোমার টাইম পার ডিভিশন নব। এটা যদি আমরা চেঞ্জ করি তাহলে দেখবো যে সিগন্যালটা সুন্দর আসতেছে, এখন আমরা মেজার করতে পারবো। তাহলে প্রোটিয়াসের সুবিধাটা হলো যে এই যে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস যেটা আসছে, এটা হচ্ছে অনেকটা আমাদের ওই ভার্সিটির অসিলোস্কোপের মতো, ডিজিটাল অসিলোস্কোপের মতোই। আর এখানে যে পয়েন্ট গুলো আছে আশা করি বুঝতে পারছো। এটা দিয়ে আমরা এই চ্যানেল এ কে মুভ করতে পারবো উপরে নিচে, আর এটা দিয়ে আমরা চ্যানেল বি কে মুভ করতে পারবো, মানে ওয়াই এক্সিস বরাবর মুভ করতে পারবো। আর এক্স এক্সিস বরাবর যদি সিগন্যালকে মুভ করতে চাই হরিজন্টালি, তাহলে আমরা এই নবটা ইউজ করব। তো তোমরা কিন্তু এগুলা সবই করে আসছো, কারণ তোমরা লাকি, এর জন্য তোমরা এগুলা হয়তো পেয়েছিলে, তাই না? ইলেকট্রনিক্স 2টা কি তোমরা পেয়েছিলে ভার্সিটিতে?
2 না পেলে 1 তো পেয়েছো। জি স্যার পাইছি। স্যার দুইটাই স্যার স্যার আমরা আচ্ছা, 3-1 ঠিক আছে। থেকে মিস করছি। তাহলে পাইছি এখন স্যার, আমাদের ইলেকট্রনিক দুটো পাইছি। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে এখন আমরা এটা আপাতত শেষ করে দেই। এখন আমরা জাস্ট এটাকে 1 কে করি। এই রেজিস্ট্যান্সের ভ্যালু ডাবল ক্লিক করলেই রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ করা যায়। হ্যাঁ, এই রেজিস্টারের উপর যে ডাবল ক্লিক করলেই যে অপশন আসবে ওখানে আমরা রেজিস্ট্যান্সের ভ্যালুটা জাস্ট লিখে দিব। এই যে 1 কে জায়গায় এখানে নামও আমরা ইচ্ছা করে চেঞ্জ করতে পারি, আর 1 কে জায়গায় 1 কে রাখলাম। এখন যেটা হবে, এমপ্লিফিকেশন ফ্যাক্টর হচ্ছে 10, তাই না? যেহেতু গেইন হচ্ছে এখানে 10, যেহেতু এটা ফিডব্যাক রেজিস্ট্যান্স 10, ইনপুট রেজিস্ট্যান্স 1, তার মানে এটার গেইন হবে -10। তো -10 ইনটু 2, তার মানে 20 ভোল্ট হবে সিগন্যালটা আলটিমেটলি, তাই না? তো 20 ভোল্ট তো এখন এখানে দেখা যাবে না। যেমন ধরো আমরা যদি এখানে সিমুলেশন রান করি, তাহলে দেখবো যে ইয়েলো চ্যানেলটা আসলে অ্যাক্সেস করে যাচ্ছে। ঠিক আছে, তো এখন আমাদেরকে এখান থেকে কমাতে হবে সিগন্যালটা যদি দেখতে চাই। এই যে দেখো, একটা নির্দিষ্ট পয়েন্টে গিয়ে কেটে গেছে, এটার কারণ কি? স্যাচুরেশনে চলে গেছে, তাই না? আমরা জানি যে তোমরা কম্পারেটরের কথা যদি চিন্তা করো, ওইখানে যে স্যাচুরেটেড আউটপুট আসে, কিন্তু এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা তো এখানে কম্পারেটর হিসেবে এটাকে ইউজ করি নাই, এখানে এমপ্লিফাই হয়েছে। এমপ্লিফাই হওয়ার পরে এই যে তোমার এখানে যে কেন কেটে গেল, এটার কারণ হলো যে আমরা যে ভোল্টেজ গুলা দিয়েছি এগুলা কত, একটা হলো, কেউ কি বলতে পারবা এটা কেন এখানে যে কেটে গেল? কেন আরো উপরে কাটলো না, কেন আরো নিচে কাটলো না, কেন আগে কেটে গেল না? এটা কি কেউ বলতে পারবা? স্যার 707 পয়েন্ট, ওই যে কাট অফ ফ্রিকোয়েন্সি যেটা। না না, এই যে আমরা যে ভোল্টেজটা দেখতে পাচ্ছি আউটপুট ভোল্টেজ, এইটাই পয়েন্টে যে কেটে গেছে কেন? এটা তো আউটপুট ভোল্টেজ, ইয়েলোটা হচ্ছে আউটপুট। যেমন ধরো এটা হচ্ছে এখন কততে আছে, 5-এ আছে, তাই না? এটা 5-এ আছে, তার মানে এক একটা স্কোয়ার হচ্ছে 5। তাহলে টোটাল কয়টা স্কোয়ার আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, মানে 5.5টা, 5-6 30 ভোল্ট মোটামুটি পিক টু পিক, তাই না? 30 ভোল্ট পিক টু পিক। তাহলে এটা কেন 30 ভোল্টেই কেন হলো এটা? কারণ আমরা যে ইনপুট ভোল্টেজ গুলা দিয়েছি বায়াসিং ভোল্টেজ, ওইটা কি একটা +15 আর একটা -15, তো দুইটা মিলে কি হবে ম্যাক্সিমাম 30। 30-এর উপরে যাইলে এটা কেটে দিবে, এটা তো জানো তোমরা। জি স্যার, জি স্যার। আচ্ছা, এটাই বলতেছিলাম যে কেউ জানো কিনা। তোমরা জানো সবই, কিন্তু হয়তো একটু মনে পড়ে না, সো এগুলো একটু আবার রিভিউ করবা। এর জন্যই বলছি যে রিভিউ করা দরকার, কারণ এই বিষয়গুলোই আসবে। তো এটা হচ্ছে এক ধরনের স্যাচুরেশনে চলে গেছে এখানে, কারণ আমরা যে ইনপুট ভোল্টেজ গুলা দিয়েছিলাম, এই আউটপুট ভোল্টেজটা ইনপুটকে অ্যাক্সেস করে গেছে, বায়াসিং ভোল্টেজকে। তো আমরা যদি বায়াসিং ভোল্টেজ আবার এখানে বাড়িয়ে দেই, তাহলে দেখবা কিন্তু আবার এটা সাইন ওয়েভ চলে আসছে। তো এটা আমরা করব না। আমরা এটা কেন করব? আমাদের এটা করার দরকার নেই। আমরা তো শুধুমাত্র একটা সিগন্যালকে এমপ্লিফাই করতেছি। এখন কথা হলো যে আমরা এখানে যে আউটপুটটা পাবো, এই আউটপুট সাইন ওয়েভের পিক ভ্যালু কখনো 30 থেকে বেশি হবে না, +15 থেকে বেশি হবে না। অথবা আমরা যদি বলি যে এখানে আসলে অ্যাকচুয়ালি +15 পর্যন্ত কিন্তু উঠবে না, একটু কম থাকবে, 13.5 14 এরকম থাকবে, এর বেশি কিন্তু উঠবে না। বায়াসিং ভোল্টেজের চেয়ে উপরে তো যাবেই না, বরং বায়াসিং ভোল্টেজের চেয়ে একটু নিচে থাকবে এই ভোল্টেজটা। ঠিক আছে, আচ্ছা। তো এখন আমরা আরো আরো কিছু করি, যেমন যেমন ধরো আমরা যদি স্লিউ রেটের কথা বলি, যে ইনপুট সিগন্যালটা এখানে স্লিউ রেট আমরা কম্পারেটরের সময় আলোচনা করব না, এখন আপাতত গেইন বাড়াই। এখানে আমরা 20 কে করে দিই। 20 কে করা মানে হলো এখানে আসলে তোমার 20 × 2 মানে 40 হবে। তো এখন দেখবা যে সিগন্যালটা আরো বেশি স্কয়ারের মতো হয়ে গেছে। ঠিক আছে, তারপরে আমরা এখানে যদি আরো ইয়া করি, মানে 40 কে দেই, তাহলে এখন গেইন হলো -40। তো দেখবা সিগন্যালটা আস্তে আস্তে এরকম হচ্ছে। তো তাহলে আশা করি বুঝতে পারলা যে কেন একটা নির্দিষ্ট পয়েন্টে যে কেটে দিচ্ছে, কারণ এর বেশি তো আর আউটপুটে শো করতে পারবে না, তাই না? +15 -15 এর চেয়ে একটু কম থাকবে অলওয়েজ। তো এখন তাহলে আসলে হচ্ছেটা কি এখানে আমাদের? তাহলে লাভ আছে কোনো? এটা এর বেশি তো এমপ্লিফাই করতেই পারবে না, ঠিক কি না? এই এই যে স্যাচুরেশন ভোল্টেজ, এটার চেয়ে বেশি কি এমপ্লিফাই করতে পারবে? না পারবে স্যার। না। তাহলে আমাদের যেটা মানে বুঝতে হবে এখানে, যে আমরা যদি এখানে চাই যে 1000 ভোল্ট নিয়ে আসবো, এটা কিন্তু আমরা করতে পারছি না। আমরা কিন্তু ম্যাক্সিমাম ওই 30 পর্যন্তই থাকতেছে। হ্যাঁ, তো এখন তাহলে এটা সুবিধাটা কি? যেমন ধরো আমরা 100 গুণ এমপ্লিফাই করব, 1 ভোল্ট সিগন্যাল দিয়ে আমরা 100 গুণ এমপ্লিফাই করলে এই সার্কিট কাজ করবে না, এই সার্কিট 30 ভোল্ট পর্যন্তই দেখাবে। কিন্তু আমরা যদি 0.001 ভোল্ট নেই,
এবং ওইটাকে 20 গুণ অ্যাম্প্লিফাই করি, তাহলে কিন্তু এই সার্কিট কাজ করবে। বুঝতে পারছো আমার কথা? আমি আবার বলছি, আমি যদি ছোট্ট একটা সিগন্যাল নিই, ওইটাকে যদি 20 টাইমস অ্যাম্প্লিফাই করি, তাহলে কিন্তু এখানে 30-এর বেশি যাচ্ছে না, কারণ সিগন্যালটা ইনপুটে দিয়েছি ছোট। যেমন ধরো 0.1 ভোল্ট, এটাকে যদি তুমি 20 দিয়ে ইয়া করো, তাহলে 2 ভোল্ট পাবা আউটপুট, তাই না? 20 ইন্টু 0.1 সমান কত? 2 না? 2 দুই স্যার। ভোল্ট কিন্তু 2 ভোল্ট কিন্তু এই সার্কিট দেখাবে আউটপুট, তাই না? তার মানে এই সার্কিট যে অকেজো তা কিন্তু না, এটা ছোট সিগন্যালের জন্য কাজ করবে। বড় সিগন্যালের জন্য আমরা এই অপ এম্প নরমালি ইউজ করা হয় না। তো লার্জ সিগন্যাল আর স্মল সিগন্যাল এগুলো তোমাদেরকে পড়ানো হয়েছিল ওই থিওরি ক্লাসে, লার্জ সিগন্যাল অ্যানালাইসিস আর স্মল সিগন্যাল অ্যানালাইসিস। তো আমরা নরমালি বায়োমেডিক্যাল সিগন্যাল যেগুলো, এগুলো খুবই স্মল সিগন্যাল, এগুলাকে আমরা 10 টাইমস, 20 টাইমস, 1000 টাইমস এমপ্লিফাই করলেও, মিলিভোল্টকে আমরা তো এমপ্লিফাই করতেই পারি 100 টাইমস। 10 মিলিভোল্টকে যদি আমরা এমপ্লিফাই করি, তাহলে 10 ইন্টু 100 টাইমস এমপ্লিফাই করলেও আসলে 30 ভোল্টের বেশি যাচ্ছে না। তার মানে আমাদের কাজ হলো একটা ছোট্ট সিগন্যালকে এমপ্লিফাই করা, এমপ্লিফাই করে সিগন্যালটাকে দেখা, শুধু, আর কিছু না। বায়োমেডিক্যাল ইনস্ট্রুমেন্টেশন টপিকের এটাই কাজ। ইনস্ট্রুমেন্টেশন যে কোর্সটা আছে, ওই ল্যাবের বা থিওরির যাই বলো না কেন, একটাই কাজ, সেটা হলো একটা বডি সিগন্যালকে এমপ্লিফাই করে সেটাকে দৃশ্যমান করা। আমরা যে সিগন্যালটা দেখতে পাই না, হার্ট খুলে ফেললেও কিন্তু আমরা হার্টের সিগন্যাল দেখতে পাবো না। ইঞ্জিনিয়াররা কি করলো, এমন একটা মেশিন তৈরি করলো যে মেশিনটা হার্টের সিগন্যালকে ডিসপ্লেতে শো করতে পারে, ওইটাই হচ্ছে ইসিজি মেশিন। ঠিক আছে? আচ্ছা, তো আজকে এই পর্যন্তই মোটামুটি। আমরা আরেকটু কিছু ইয়া করব, মানে সার্কিটের বিষয়ে দেখব, যে এখানে যদি আমরা মনে করো 10K দেই, এখানে আমরা 10K দিলাম ইনপুট রেজিস্ট্যান্স, আউটপুট রেজিস্ট্যান্স আমরা দিলাম হচ্ছে 5K। তার মানে এখানে গেইন হবে 0.5। সো আমরা ইনপুট সিগন্যাল যেটা পাবো সেটা কম হবে, দেখতে পাচ্ছ, যেটা আমি 1-এ রাখলাম, এটা 1-এ আছে। তো দেখা যাচ্ছে যে ইনপুট সিগন্যালটা হচ্ছে আউটপুট থেকে বড়। এটার কারণ কি, আমরা তো ইনপুটকে 0.5 দিয়ে গুণ করতেছি এখন, তাই না? তো এটা কমেই যাবে, অর্ধেক হয়ে যাবে। তো এগুলা তোমরা নিজেরা একটু সিমুলেশন করবা বাসায়। আচ্ছা, তারপরে আমরা এখান থেকে আরো কিছু করতে পারি, যেমন নন ইনভার্টিং এর কাজটা করতে পারি। নন ইনভার্টিং করার জন্য আমরা এই রেজিস্টরটা রিমুভ করে দিলাম। আমি একটু আসতেছি, হ্যাঁ, 1 মিনিট। হ্যালো, হ্যাঁ, আমাকে শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো টপিক গুলা কি বোঝা যাচ্ছে নাকি আরো আস্তে আস্তে পড়াতে হবে? আজকে কিন্তু কোনো কিছু পড়াই নাই আমি, আজকে শুধু জাস্ট রিভিউ ক্লাস নিচ্ছি। ঠিক আছে, সো ভয় পাওয়ার কিছু নাই। প্রোটিয়াসের স্ক্রিনটা দেখা যাচ্ছে। এখন আমরা যেটা করব, কিছু কেবল ডিলিট করব। হ্যাঁ, এটাকে যদি আমরা এখন মনে করো এইখানে কানেক্ট করে দেই, আমরা ইনপুট যে সিগন্যালটা আছে, ইনপুট সিগন্যালটাকে নিয়ে আমরা এখন নন ইনভার্টিং এ দিব। হ্যাঁ, তো নন ইনভার্টিং এ দিলে আমরা এইভাবে কানেক্ট করে দিলাম। তারপরে আমরা ইচ্ছা করলে কেবলকে ড্র্যাগ করতে পারি এইভাবে। আর 2 নাম্বার পিনটা আমাদের আসলে এখানেই কানেক্টেড থাকবে। শুধুমাত্র ডিফারেন্স যেটা হবে,
যে এই কেবলটা আমরা এখন সরিয়ে দিব এবং এটাকে নিয়ে আমরা এখানে কানেক্ট করে দিব। ডিফারেন্সটা আশা করি বুঝতে পারছো যে ইনভার্টিং এমপ্লিফায়ারের নন ইনভার্টিং এমপ্লিফায়ারের ক্ষেত্রে আমাদের 3 নাম্বার পিন ইনপুট দিতে হবে, আর যে ইয়া থাকবে তোমার রেফারেন্স যেটা থাকবে ওইটা হচ্ছে R1 এর এক প্রান্তে চলে যাবে, তাহলেই হয়ে যায়, তাই না? তো এখন আমাদের ইনপুট সিগন্যালটা আমরা একটু দেখি কত ভোল্টেজ আছে। আগের মতোই 2 ভোল্ট আছে আর এটা 1K আছে। তো এখন গেইন হচ্ছে এখানে তোমার আমি এখানে 10K রাখি আর এটা হচ্ছে 5K করে দিই, তাহলে এখন গেইন হবে 11। 10/5 মানে 2 আর 3 হবে গেইন, মানে 1 প্লাস RF/R1। তাহলে 1 তো অ্যাড হচ্ছে, RF হচ্ছে 10K আর 5 হচ্ছে R1, তাহলে 1 প্লাস 2 ইকুয়াল টু 3 গেইন। তার মানে তুমি যদি ইনপুট 2 দাও তাহলে 3 ভোল্ট পাবা, 3 দুগুণে 6 পাবা। তাহলে আমরা সিমুলেশন করে দেখি কত আসে। এটা হচ্ছে আমরা আউটপুট শুধু দেখতে পাচ্ছি, আমরা ইনপুটটা তো আর কানেক্ট করিনি, তো ইনপুটটাও আমরা কানেক্ট করে দেই। তো এখন আমরা চ্যানেল বি তে হচ্ছে ইনপুট দেখতে পাচ্ছি, আর চ্যানেল বি তে হচ্ছে ইনপুট আর চ্যানেল এ তে আউটপুট। তো ইয়েলোটা হচ্ছে আমাদের আউটপুট আমরা জানি, এবং এটা দুইটা একই ফেজ শিফটে আছে, খেয়াল করো ফেজ শিফট চেঞ্জ হয় নাই। তার মানে আমরা এটা কিভাবে বলতে পারবো যে তোমরা একইভাবে সিগন্যালটা যেখান থেকে শুরু হয়েছিল একই ফেজে আছে এরা, তাই না? এটা কোনো চেঞ্জ নাই, তো কারণ এটা নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। আচ্ছা, এখন আমরা একটু দেখবো যে আসলে ভোল্টেজ কত আছে। যেমন এটা হচ্ছে 1 এ আছে, এটা হচ্ছে 1 এ আছে। তো এখন খেয়াল করো এখানে ভোল্টেজ কত থাকার কথা। আমরা নরমালি যদি গেইন ক্যালকুলেট করি তাহলে 10/5 তার মানে 3 হবে, 6 হবে। তার মানে এখানে 6টা স্কোয়ার থাকবে। তো তোমরা একটু গুণে দেখো, এখানে 6টাই থাকবে। হ্যাঁ, তো মনে হচ্ছে না এটা 6টা থাকবে? একটা একটা করে গুণার ওইরকম সময় নাই। তার মানে আমরা ইনপুট 2 ভোল্ট দিয়ে এই যে 2টা স্কোয়ার আছে, আর এখানে 1 2 3 4 5 6, 6টাই আছে। দেখো উপরে 6টা, নিচে 6টা স্কোয়ার। বুঝতে পারছো? তো এটা আমরা যেটা করছি যে 2 যদি দেই তাহলে 3 দুগুণে 6 উপরে 6 নিচে। আশা করি তোমরা এটা বুঝতে পারলা। আচ্ছা, তোমরা বুঝতে পারলা কিনা সবাই আমি আরেকবার বলছি। আমরা যে এখন সার্কিটটা করেছি এটা হলো নন ইনভার্টিং এমপ্লিফায়ার সার্কিট। এই সার্কিটে আমরা ইনপুট দিয়েছি 2 ভোল্ট, তাহলে আউটপুট পাবো আমরা 1 প্লাস RF/R1। তাহলে 1 হচ্ছে অ্যাড হচ্ছে কার সাথে? RF/R1 এর সাথে। তার মানে গেইন হচ্ছে আমাদের 10/5 প্লাস 1 ইকুয়াল টু 3। তাহলে 3 দিয়ে আমাদের যদি ইনপুটকে গুণ দিই তাহলে 3 দুগুণে 6, তাহলে 6 থাকবে উপরে 6 থাকবে নিচে। একটা পিককে আমরা 3 দিয়ে গুণ করব, তার মানে টোটাল ভোল্টেজ হবে 12 ভোল্ট পিক টু পিক অথবা 6 ভোল্ট পিক। তাহলে এখন এখান থেকে দেখো কয়টা স্কোয়ার আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টাই আছে। হ্যাঁ, তার মানে 12 ভোল্ট। একটু একটু কম হতে পারে, 12 ভোল্টের চেয়ে একটু কম হতে পারে। আচ্ছা, একটু ওয়েট করো। আচ্ছা, আর এইখানে তোমরা দেখো একটু কম বেশি হলে মনে করো না যে এটা অনেক বেশি কম বা বেশি। প্র্যাকটিক্যাল সার্কিটে কিন্তু একটু ডিফারেন্স হবে। প্রোটিয়াসটা এভাবেই ডিজাইন করা যাতে করে একটু প্র্যাকটিক্যালের মতো সামঞ্জস্য থাকে। তো থিওরিটিক্যালি কিন্তু একদম এক্স্যাক্টলি 12 হবে, প্র্যাকটিক্যালি কিন্তু 12-র চেয়ে একটু কম হবে, তাই না? মানে আউটপুট যে ভোল্টেজটা থাকবে ওটা একটু কম থাকবে মানে ক্যালকুলেশনের তুলনায়। তো এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই। তো আমরা এখন দেখতে পাচ্ছি দুইটা একই ফেজে আছে, তারপরে আমরা এটা থেকে বের হয়ে আসি। কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? কারো কোনো কোয়েশ্চেন নাই? হ্যালো? জি স্যার আছে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে আসলে কিছুই পড়াই নেই ওরকম, আজকে জাস্ট রিভিউ করলাম। সো তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আমি ভিডিওগুলো সবই দিয়ে দিব। কিন্তু কিছু কথা আগে শেয়ার করি তোমাদের সাথে। সেটা হলো, দাঁড়াও, আমি Recording in ওপেনিংটা ক্লোজ করে progress. রাখছিলাম, যাই হোক। তো তোমরা এই ভিডিওগুলা কারোর সাথে শেয়ার করবা না, শুধুমাত্র ক্লাসরুমে যারা আছো তারাই দেখবা। হ্যাঁ,
নর্মালি এটা করতে হবে কেন, কারণ তোমরা যদি এক ক্লাসের সাথে আরেক ক্লাস কম্পেয়ার করো তাহলে তোমরা নিজেরাও কনফিউজড হয়ে যাবে। তো তোমাদের সিলেবাসটা হচ্ছে কি, যে বেসিক যে ল্যাব গুলা থাকবে, 8টা 9টা ল্যাব থাকবে, ওই 8টা 9টা ল্যাব কমপ্লিট হবে। তারপরে আমি কিন্তু আরো অনেক কিছু পড়াবো। অন্য ল্যাবে যদি এগুলো না পড়ানো হয় তাহলে কিন্তু তোমরা নিজেরাও কনফিউজড হয়ে যাবে এগুলা কেন পড়ানো হচ্ছে। ঠিক আছে? তো এর জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব বা আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে এই ভিডিওগুলো অন্য কোনো ক্লাসের সাথে শেয়ার করবে না। এরকম যদি হতো যে সব কোর্স আমি নিচ্ছি তাহলে শেয়ার করতা, তাহলে প্রবলেম ছিল না। এখন যে প্রবলেমটা হবে যে আমি হয়তো যে টপিকটা পড়াচ্ছি অন্য টিচার হয়তো ওই টপিকটা পড়াবে না, হয়তো ওই সময় ওই ক্লাসটাতে অন্য কোনো টপিক পড়াবে, তখন তোমরা কনফিউজড হয়ে যাবে যে সিলেবাস কিভাবে শেষ হবে তাহলে। তো ওইসব কনফিউজ হওয়ার কিছু নাই। তোমাদের ল্যাবগুলা সবগুলা শেষ হবে, তারপরে আমি যে পাবলিকেশনের বিষয়গুলো ওইগুলো আমি এক্সট্রা করে পড়াবো। ঠিক আছে? তো ওইটা ওইটা নিয়ে তোমরা তো চিন্তা করার কিছু নাই। ঠিক আছে? যেভাবে পড়াবো ওইভাবে পড়ে যাবা, তারপরে দেখবা যে সিলেবাসটা মোটামুটি ভাবে পুরোটাই শেষ হয়েছে। প্লাস তার সাথে করে ফোর্থ ইয়ারের জন্য যে টপিক গুলো আসার কথা ছিল, পাবলিকেশন বলো অথবা যে কোনো সার্কিট ডিজাইন, নতুন কোনো সার্কিট কনসেপ্ট, হ্যাঁ, এগুলো সবকিছু চলে আসবে। ওকে, সো তোমরা B2 সেকশন আলাদা পরীক্ষা হবে, আলাদা সবকিছু হবে মোস্ট মোস্টলি। ঠিক আছে? আর যদি এরকম হয় একসাথে হয় তাহলে সিলেবাসটা তো সেমই, মানে ভয় পাওয়ার কিছু নাই। সিলেবাস সেম, টপিক গুলা হয়তো তোমরা একটু কম বেশি জানবা, কিন্তু কোশ্চেনে যা আসবে ওটা কিন্তু সিলেবাসের মধ্যে থেকেই আসবে। সো এইসব বিষয়ে কারো মানে ভিডিও গুলা অবশ্যই ক্লাসরুমের মধ্যেই থাকবে, তোমাদের কাছেই থাকবে। এটা যদি কোনোভাবে অন্য কারো কাছে যায়, বা তোমরা অনেক সময় দেখা যায় যে ভিডিও গুলা নিয়ে হয়তো পাবলিক কোনো পেজে দিয়ে দিচ্ছ, তো এটা কখনোই করবা না। ঠিক আছে? তো এটা কখনোই করবা না যে নিজের ক্লাসরুম বা ভার্সিটির কোনো একটা আহ, এটা তো এখন তোমাদের ভার্সিটির একটা সম্পত্তি, তাই না? আমি একটা ক্লাস নিচ্ছি এই স্লটে, তোমাদের ক্লাস নিচ্ছি, তার মানে এটা ভার্সিটির একটা সম্পত্তি। তো এটাকে নিয়ে তোমরা ওপেনলি কোথাও শেয়ার করতে পারবে না, ওই পারমিশন তোমাদেরকে দেওয়া হয়নি, কারণ তোমরা এশিয়া প্যাসিফিকের ক্লাসরুমের মধ্যে যে কাউকে নিয়ে আসতে পারবে না। ওটার জন্য আইডি কার্ড লাগবে, ভার্সিটি স্টুডেন্ট হতে হবে। ঠিক আছে? এছাড়া কিন্তু ভার্সিটি পারমিশন ছাড়া তোমরা এটা করতে পারবে না। তো এরকম যদি কেউ কোনো কিছু ভুলে করে ফেলো, ওটার জন্য পরবর্তীতে কিন্তু মানে হায়ার অথরিটি অনেক ডিসিশন নেয়, তখন কিন্তু কিছু করার থাকে না। ঠিক আছে? আমি ভয় দেখাচ্ছি না, কিন্তু অনেক স্টুডেন্ট এরকম ভুল করে ফেলে। হ্যাঁ, তো পরবর্তীতে দেখা যায় খুব ভালো স্টুডেন্ট, এরকম ইতিহাস আছে যে 4 এ 4 পাওয়া স্টুডেন্ট বা 3.99 পাওয়া স্টুডেন্ট, ও একটু না বুঝে একটা কিছু করে ফেলছে, পরে কিন্তু ওকে অনেক মানে ভোগান্তিতে পড়তে হয়েছে। এশিয়া প্যাসিফিকের কথা বলছি না, অন্যান্য ভার্সিটিতে এরকম হয়। তো এখন অনলাইন সিস্টেমে বিশেষ করে এই জিনিসটা অনেক বেশি হচ্ছে। তো তোমরা নিজেদেরকে সেফ রাখবা, করোনা থেকেও সেফ রাখবা, আর নিজেদের ভুল থেকেও সেফ রাখবা, নিজেদের বোকামি থেকেও সেফ রাখবা। হ্যাঁ, তো তোমরা এখানে শিখতে আসছো, শেখার জিনিস শিখবা, তারপরে এই ক্লাসগুলোকে নিজেদের মধ্যে রাখবা, এগুলা কখনোই কারোর সাথে শেয়ার করবা না। ঠিক আছে? কারণ শেয়ার করলেই এখানে দেখবা যে তোমাদেরকে হয়তো আমি একটা জিনিস পড়াচ্ছি, কাটসাট করে হয়তো কোনো কিছু এমন ভাবে দেওয়া হয়েছে, এগুলা আসলে অনেক খারাপ ইতিহাস হয়ে যায়। তো এইসব তোমরা করবা না। তোমরা এখানে ম্যাচিউর স্টুডেন্ট সবাই, ফোর্থ ইয়ার ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট বা অনেক সিনিয়র হয়ে গেছো। তো এরপরে আর কোনো কিছু বলা, এগুলা কথাগুলো বলারও দরকার ছিল না, কারণ ফোর্থ ইয়ারের স্টুডেন্টরা অবশ্যই সিনসিয়ারিটির সাথে কাজ করবে। ওরা শুধু এখানে পড়াশোনা করবে, পরীক্ষার সময় পরীক্ষা দিবে, ভালো গ্রেড পাবে। আর আমি সবসময় চাই স্টুডেন্টরা ভালো গ্রেড পাক, কিন্তু অনেক সময় দেখা যায় অনেক স্টুডেন্ট চায় না, তখন তো আমি ওকে আমার চাওয়ার দিয়ে তো আর ওকে চালাতে পারবো না, তাই না? তো স্টুডেন্টদেরকে চাইতে হবে, তাই না? তো এর জন্য চেষ্টা করবা ক্লাসগুলো সব করতে। আমি যেহেতু চাই A+ পাও, তার মানে তোমরা যদি ভালো করো অবশ্যই তোমরা সবাই A+ পাবা। যদি এরকম হয় যে তোমরা সবাই A+ পেয়েছো, সবাই পাবা, কোনো সমস্যা নাই আমার সবাইকে A+ দিতে, এরকম না যে এক কোর্সে সবাই আবার কিভাবে A+ পায়। তো যদি ভালো করো তোমরা সবাই, আমি সবাইকে A+ দিতে রাজি আছি। কিন্তু তারপরেও দেখা যায় যে সবাই তো সবার ভালো চাও না, এটা একটু খেয়াল রাখবা যে করো যে আমি একজন স্টুডেন্ট, আমাকে A+ পেতে হবে, বিশেষ করে ফোর্থ ইয়ারে উঠে গেছি, এখন তো আর খারাপ করা যাবে না, তাহলে এটা একটু সিরিয়াসলি নিবা। আর অনেক সময় এরকম অনেক স্টুডেন্ট ভাবো যে আমার তো CGPA 3 এর নিচে আছে, এখন যদি অনেক ভালো পড়াশোনা করি লাভ নাই। আসলে ফোর্থ ইয়ারে উঠেও যদি তুমি সিনসিয়ার হয়ে যাও, তোমার যদি ওইরকম টার্গেট থাকে যে আমাকে ভালো করতে হবে, তাহলে এই একটা সেমিস্টারের জন্যই কিন্তু তুমি দেখবা যে অনেক ভালো করে ফেলছো, কারণ ফোর্থ ইয়ারে এসে তোমাকে মানে ইলেকট্রিক্যাল কোর্স গুলো তুমি চয়েস করতে পারতেছো, আগে তোমার চয়েস ছিল না। আগে তোমাকে যা পড়ানো হয়েছে তুমি তাই পড়ছো। এখন তোমার চয়েস যদিও লিমিটেড, কিন্তু তারপরেও তোমার তো একটা চয়েস আছে, তুমি নিতে পারতেছো চয়েসটা। হ্যাঁ,
তো লিমিটেড বললাম কেন, কারণ এখানে কোর্সগুলো যে অফার করা হয় অনেক সময় দেখা যায় যে তোমরা হয়তো যেটা চাচ্ছ ওইটা না নিয়ে অন্য একটা কোর্স নিতে হচ্ছে, তো এগুলা নিয়ে মন খারাপ করার কিছুই নাই। যেটা বিষয়টা হচ্ছে কি যে তোমরা এখন একটা চয়েস পাচ্ছ, যেটা বলা হচ্ছে যে তোমরা এখন সিনিয়র। তো সিনিয়র স্টুডেন্ট সিনিয়রের মতো কাজ করবে, সিনিয়র স্টুডেন্ট সিনসিয়ারিটির সাথে কাজ করবে, নিজের ফিউচার নিয়ে চিন্তা করবে। থার্ড ইয়ার পর্যন্ত হয়তো তোমরা এখনো ভাবো নাই, কিন্তু এখন এটা চিন্তার বিষয় তোমাদের, যে চাকরি পেতে হবে অথবা হায়ার স্টাডির জন্য যেতে হবে অথবা লাইফে একটা কিছু করতে হবে, ওইটা কি তোমরা নিজেরাই জানো। কেউ গায়ক হবা, কেউ ব্যাংকে জব করবা, যাই করো না কেন, ফোর্থ ইয়ারের যে কোর্সটা ওইটাকে সিনসিয়ারলি নাও। যত খারাপ রেজাল্ট হোক না কেন, ফোর্থ ইয়ারে তুমি যদি চেষ্টা করো ভালো করতে, তোমার কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে যে কোনো ধর্মেই বলো না কেন, তুমি একটা উপাসনা করতেছো, ওইটা মাঝখানে তোমার অনেক ধরনের মনোযোগ চলে গেছিল, লাস্টে যে যদি তুমি কনসেন্ট্রেট করো, তোমার সৃষ্টিকর্তা তোমাকে ক্ষমা করে দিতেও পারে। ঠিক আছে? তো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু তাই হয়, তুমি যদি লাস্টের দিকে এসে খুব ভালোভাবে কাজ করো, তাহলে দেখবা যে কাজটা পিছন দিকে যতই খারাপ হোক না কেন ওটার ফিনিশিং তুমি ভালো আনতে পারবে। ঠিক আছে? তো এরকম আমার অনেক ফ্রেন্ড ছিল, আমি তো তোমাদের ভার্সিটি থেকেই পাশ করেছি, আমি অনেক স্টুডেন্ট দেখেছি যারা ওয়ান ওয়ানে এরকম বলেছে প্রাইভেট ভার্সিটিতে পড়ে কি হবে। মানে আমি এশিয়া প্যাসিফিকের কথা বলতেছি না এখানে ডাইরেক্টলি, কিন্তু এরকম অনেক কথা আমি শুনেছি, কিন্তু ওই স্টুডেন্টটাই 4-1-এ উঠে 4 পাওয়ার জন্য পাগল হয়ে গেছে, যে ওকে ভালো রেজাল্ট করতেই হবে, কারণ আমাকে এটা চাকরির ক্ষেত্রে বলো বা যে কোনো ক্ষেত্রে বোঝাতে হবে যে কোনো কারণে আমি পারি নাই থার্ড ইয়ার পর্যন্ত, কিন্তু আমার যখন মেইন কোর্স গুলো আমি এসেছে তখন আমি সম্পূর্ণ এফেক্টিভলি কাজ করেছি। এবং এই একটা চিন্তার কারণে কিন্তু ওরা এখন খুব ভালো পজিশনে আছে। হতে পারে ওদের সিজিপিএ 3 এর নিচে, কিন্তু ওরা এখন লাখ টাকার জবও করে, হয়তো পাওয়ার গ্রিডেই জব করে হয়তো। হ্যাঁ, তো এটা একটু পাওয়ার গ্রিড কেন বলতেছি, বায়োমেডিকেলও হতে পারে। এখন তুমি একজন বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারের স্যালারি অবশ্যই অনেক বেশি বাইরের দেশে, দেশেও অনেক আছে এখন বায়োমেডিকেল কোম্পানি হচ্ছে। হ্যাঁ, তো এগুলো একটু মাথায় রাখবা যে 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 বিষয় পড়ো না কেন, এখন ফোর্থ ইয়ারে আসো, এখন কিন্তু কোনো ধরনের গ্যাপ দিলে ওইটা সারা জীবন তোমাকে পস্তাতে হবে। তো এখন অনলাইন সিস্টেম যদিও, তারপরেও তোমাদেরকে সম্পূর্ণ এফোর্ট দিতে হবে যাতে করে সবচেয়ে ভালো রেজাল্টটা করে সবচেয়ে ভালোটা করতে পারো নিজের জন্য। এখন কেউ জব করতে পারো, কেউ বাইরে যেতে পারো, যাই করো না কেন এখন থেকে চিন্তা করো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আমি নেক্সট ক্লাসে তোমাদের ওই সিলেবাসটা দেখায় প্রথম লেখ শুরু করে দিব। কারো কোনো কোয়েশ্চেন আছে? কোয়েশ্চেন তো থাকার কথা, তোমাদের ওই সিলেবাস সম্পর্কে বলতে পারো, বা পরীক্ষা কিভাবে হবে, ভাইবা কিভাবে নিব, এগুলো তো কোয়েশ্চেন করতে পারো। একটু চিন্তা করো, আমি 2 মিনিট সময় দিলাম, তারপরে আমি আসতেছি। হ্যাঁ, কোয়েশ্চেন গুলো চিন্তা করো, দরকার